যে ইন্টারন্যাশনাল রিলেশনস আপ টু 1919 তাইলে একরকম হইতো, আবার ইন্টারন্যাশনাল রিলেশন থিওরি আপ টু 1919 জিনিসটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। কারণ মজা হইলো যে 1919 এর আগে ইন্টারন্যাশনাল রিলেশন কোনো থিওরি আসলে ছিল না। হুম। মানে ওই যে এটার নাম কি, ইউনিভার্সিটি অফ অ্যাবারেন উইথ এরকম কিছু একটা হবে হয়তো, ওয়েস্ট ইউনিভার্সিটি। ওইখানে যখন ইন্টারন্যাশনাল রিলেশন আসছে এর আগ পর্যন্ত যত রকমের থিওরি আছে কোনোটাকেই তো সরাসরি একাডেমিক্যালি ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরি বলা যেতেছে না, কারণ একাডেমিক্যালি তো জিনিসটা জাস্টিফাইড না। তো এর আগে যদি আমরা কাটাকাটি করতে যাই যে ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরি তাহলে কি হবে, তাহলে বিষয়টা এরকম হবে যে আমরা ফিলোসফি থেকে কিছু থিওরি পাবো, তো লিঙ্গুইস্টিক্স থেকে কিছু থিওরি পাবো, তারপরে হয়তো রিলিজিয়াস আসতে যেমন যে সেন্ট থমাস অ্যাকুইনাস একজন আছে, ডেভিড হিউম ছিল, আরো টুকটাক এরকম লোকজন আছে যে আহ, মানে তখন যেটা হইতো যে পাপাল সুপ্রিমেসি ছিল, তো চার্চের হাতেই সব পাওয়ার থাকতো মেইনলি, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, মিলিটারি ডেপ্লয় করার পাওয়ার, মানে এগুলো মোস্টলি চার্চের হাতেই থাকতো। চার্চই ওগুলো আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে ওগুলো হ্যান্ডেল করতো। চার্চ যা বলবে, পোপ যা বলবে তাই হবে। পোপ এরকম জায়গায় জায়গায় কার্ডিনাল সেট করে রাখতেন, উনি হয়তো ওই যেমন ক্রুসেড গুলো যেরকম হইছে, ক্রুসেডের সময় পোপ ফ্রান্স থেকে বলে দিচ্ছেন যে এরকম ওই যারা যারা তোমরা এরকম ক্রুসেডে যাওয়া, হলি ল্যান্ড উদ্ধার করতে, তাদের সবার এরকম সিন গুলো সব মাফ করে দেওয়া হবে, গড এটা মাফ করে দিবে কারণ তোমরা হলি ল্যান্ড উদ্ধার করতে গেছো। এবং এই পোপের কথার উপরে বেস করেই কিন্তু 3টা ক্রুসেড হয়ে গেল। তো এত বড় 3টা যুদ্ধ হইলো, মানে যুদ্ধ বললেও হবে না, কারণটাই ক্রুসেড, এত বড় 3টা ইভেন্ট হইলো, পুরো জিনিসটা কিন্তু চার্চের হাত ধরে রাখলো। তাইলে যদি আমরা দেখি যে যদি ইন্টারন্যাশনাল রিলেশন থিওরি ফর্ম করার জন্য কারো কাছে যাইতে হয় আমাদের, তাহলে যাইতে হবে ফিলোসফারদের কাছে, ফিলোসফি যে ডিসকোর্স ওইটার কাছে। তারপরে যদি যাইতে হয় যাইতে হবে যে ওই সময় রিলিজিয়াস লিডার যারা ছিল তাদের কাছে। আহ কিছু কিছু ক্ষেত্রে অল্প একটু, মানে এটা খুব বেশি কিছু না, মানে এই যে আমার নিজের এটা রিয়েলাইজেশন, এটা কোনো একাডেমিক্যালি প্রুভ কোনো ফ্যাক্ট না যে আর্ট যেই আর্টিস্টিক যে ইভেন্ট গুলো ছিল যে দাদা, তারপরে অ্যাভানগার্দে, এরপরে তোমার ধরো দাঁড়াও, হ্যাঁ অ্যাভানগার্দে, তারপরে হইলো গিয়া সারিয়ালিস্টিক, কিউবিজম বা ওদের যেটা ইমপ্রেশনিজম ছিল, পোস্ট ইমপ্রেশনিজম ছিল, এক্সপ্রেশনিজম ছিল, ওগুলোর কাছে যদি টুকটুক করে একটু একটু করে যাওয়া যায়। আর হইলো সাইন্টিফিক যেই আবিষ্কার গুলো হয়েছে, যেমন আহ, তখন তো আসলে ফিলোসফি, ইকোনমিক্স, সায়েন্স এগুলো আলাদা 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 ভাবে মানুষ পড়াশোনা করে, জিনিসটা এরকম ছিল না। বিষয়টা ছিল যে সবাই একবারে সবকিছু নিয়েই টুকটাক পড়াশোনা করতে পারতেছে। এরকম একটা পার্সপেক্টিভে তোমার ওই কিছু কিছু সময় সাইন্টিফিক যারা মানে সোজা বাংলা যদি সায়েন্টিস্ট বলি, নিউটন, তারপরে যে কার্টেসিয়ান যেই আমরা অ্যানালজি গুলো ইউজ করি, তারপরে হইলো যদি আমরা ডেকার্তের যদি কিছু অ্যানালজি ইউজ করি, রেনে ডেকার্তে, হ্যাঁ তো ওই এদেরকেও কিছু কিছু ক্ষেত্রে গুরুত্ব দিতে হয়। কারণ একদম পুরানো দেখো যে অ্যারিস্টটল, সক্রেটিস বা এরা কিন্তু সব নিয়ে কাজ করছে। মানে অ্যারিস্টটলের পরে কিন্তু অনেক বছর পর্যন্ত এরকম ছিল যে যেটাতে অ্যারিস্টটল নাই ওইটা কোনো জ্ঞানই না বা ওইটা নিয়ে আলোচনার দরকার নেই। তাহলে আমরা যদি 1919 এর আগে ইন্টারন্যাশনাল রিলেশনস এর থিওরি নিয়ে কথা বলতে চাই, সরাসরি ইন্টারন্যাশনাল রিলেশনস এর কোনো থিওরি আমরা পাবো না। কি পাবো? কিছু ফিলোসফিক্যাল আইডিয়া পাবো, যেগুলোকে আমরা পরবর্তীতে কিছু সফিস্টিকেশনের মাধ্যমে আরো কিছু যোগ বিয়োগের মাধ্যমে পরে এগুলোকে ইন্টারন্যাশনাল রিলেশন যোগ করা, এরকম করে বলা যায়। তো টপিকটা যদি এরকম হয় যে ইন্টারন্যাশনাল রিলেশন থিওরি আপ টু 1919, তাহলে এটা ক্ল্যারিফাই করে নেওয়া ভালো যে আমি এরপরে যা কিছুই বলবো এরপরে মূলত ইন্টারন্যাশনাল রিলেশনশিপ থিওরি বলে কোনো কিছু এগুলা না, এগুলা ফিলোসফিক্যাল আইডিয়া, এগুলা সাইন্টিফিক লোকজন কথা বলে, সাইন্টিফিক আবিষ্কারের পরে বা ফ্রেঞ্চ রেভলিউশনের পরে পলিটিক্যাল থট যেগুলা, এগুলা জিনিসকে পরে যোগ করে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ থিওরি হিসেবে আনা হয়েছে। 1919 এর আগ পর্যন্ত ইন্টারন্যাশনাল রিলেশন গুলা কিছু ছিল না, হ্যাঁ থিওরি বলতে অ্যাজ এ হোল আমরা যেগুলো বুঝি। এইটা গেল প্রথম কথা। এখন হইলো যে আমরা যদি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ থিওরি পড়তে যাই তাহলে কেন 1919 এর আগে দেওয়া লাগবে? সরাসরি যেখান থেকে থিওরি শুরু হয়েছে, ইউনিভার্সিটি অফ অ্যাপ্রেন্টিস চালু হয়েছে, ওইখান থেকে শুরু করলেই তো পারতাম। বিষয়টা এরকম একটা হইতে পারে যে কেন আমরা এত বোধহয় আজেরা একটা 2-3 ঘন্টা কেন নষ্ট করবো আমরা এই এই 1919 এর আগে কি হয়েছে এটা জানার। এটার জন্য জানার চেষ্টা করবো যে 1919 এর আগের কোনো কিছু যদি আমরা বাদ দিই তাইলে আসলে ইন্টারন্যাশনাল রিলেশন হবে না, থিওরি ফরমেশন সম্ভব না। কারণ আমরা যদি দেখি, ধরো তুমি একটু পরে যখন বলবো দেখবা যে তুমি যদি ইভেন পোস্ট মডার্নিজমও বলো, এইটার জন্য তোমার একটা থিওরিটিক্যাল বেসিস দরকার, যেটা তোমার আগে থেকে আসতে হবে। কারণ যেহেতু পোস্ট মডার্ন, তাহলে মডার্ন বলে একটা কিছু ছিল, যেটার পোস্ট একটা ভার্সন হলো পোস্ট মডার্নিজম। যেমন রিয়েলিস্ট, নিও রিয়েলিজম, তাহলে রিয়েলিজম বলে কিছু একটা ছিল যেটা থেকে আমরা
আমরা বলি সবসময়, এইগুলো 1919-এর আগের থেকে যদি আমরা না নিই তাহলে পরে খুব বেশি নতুন কিছু মাথার থেকে বের করা টাফ। এবং হয় কি যে জিনিসটা আসলে আলটিমেটলি তো সোশ্যাল সায়েন্স তো ন্যাচারাল সায়েন্স না। তো তুমি তোমার চিন্তা ভাবনা তোমার মতো করে বারবার বারবার নতুন আঙ্গিকে বাইর করতেই পারো। তখন হবে কি যে তুমি যদি 1919-এর আগে পার্সপেক্টিভ গুলো রাখো তাহলে তুমি নতুন কি দিতেছো এটা আসলে আসলেই নতুন কিনা এটা তুমি বুঝতে পারবে। এক। আর দুই হইলো যে 1919-এর আগের থেকেই মোস্টলি থিওরি গুলা ফর্মড হয়ে আসছে ফিলোসফিক্যাল, যেগুলোর উপরে বেস করি পরবর্তীতে 1919-এর পরে এই ধরো তুমি যাই যা কিছু বলো যেটাই বলবা, রিয়েলিজম, নিও রিয়েলিজম, লিবারালিজম, নিও লিবারালিজম, মার্কসিজম, ইভেন মার্কসিজম তো আগেরই, নিও মার্কসিজম বা ওই যে পোস্ট মার্কসিজম যেটাকে বলে। তারপর ইভেন তুমি যদি ইকোনমিক্স এর যে আইপি থিওরি গুলো দেখো, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমি রিলেটেড যে জিনিসগুলো এগুলোও যদি দেখো, দেখবো যে জন স্টুয়ার্ট মিল থেকে নিতেছে ওরা, অ্যাডাম স্মিথ থেকে নিতেছে ওরা। হ্যাঁ, ইভেন কেইনসিয়ান মতাদর্শ যেগুলো দাঁড়ায় আছে এগুলো কিন্তু কোনো আগের একটা তত্ত্বকে রিফিউট করে উনি আসছেন, মানে আগের কোনো একটা তত্ত্বের উপরে দাঁড়ায় উনি নতুন তত্ত্বগুলো দিচ্ছেন। তো এরকম করে যদি আমরা দেখি তাহলে 1919-এর আগের জায়গাটা খুবই বেশি ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। এটা গেল ধরো তোমার কেন 1919-এর আগে জায়গাগুলো নিয়ে আমরা সময় 1-1.5 ঘন্টা নষ্ট করবো, এটার একটা জাস্টিফিকেশন গেল। হ্যাঁ, এখন আসো তোমার হইলো যে 1919-এর আগের যেই পার্টটা, এইটা তো তোমার মোস্টলি যদি আমি এক কথায় বলে দিই বর্ণনা, মানে এত কথা বলার সুবিধার জন্য, তাহলে এক কথায় বলে দেওয়া যাবে যে ধরো তোমার রেনেসা বা রেনেসা পরবর্তী কিছু সময়, আর সাথে ধরো তোমার হ্যালো কেউ মনে হয় আইকন করে, আচ্ছা যাই হোক, রেনেসা বা রেনেসার পরবর্তী সময় ওইটা, আর মডার্নিস্ট যে মুভমেন্ট, সরাসরি কিন্তু তোমার ফিলোসফিতে বা ইন্টারন্যাশনাল রিলেশন মডার্নিস্ট মুভমেন্ট বা মডার্নিজম বলে কিছু নাই। এর জন্যই তুমি সবসময় দেখো যে পোস্ট মডার্নিজম পাবা, কিন্তু মডার্নিজম কি থিওরি এটা তুমি কখনোই ইন্টারন্যাশনাল রিলেশন সরাসরি পাবা। তো তুমি যদি মডার্নিস্ট থিওরি বা মডার্নিজম কি ইন্টারন্যাশনাল রিলেশন এইটাও যদি তুমি বাই করতে চাও তাহলে ওই যে আবার পূরণ করতে 1919-এর আগে তোমাকে চাইতে হবে। 1919-এর আগে যে জিনিসটা ছিল তোমার, আমার মতে এইটা মোটামুটি তোমার ওই 1300-1400 শতকের পর থেকে বা 1500 শতকের পর থেকে এই ধরো আহ, আহ, শিল্প বিপ্লব বা বৈজ্ঞানিক বিপ্লবের পরের থেকেই, যখন থেকে তোমার চার্চকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এর পরের থেকেই টাইমটা, ইভেন তুমি চাইলে এটাকে 13 শতক বা 12 শতক পর্যন্ত টাইমে নিয়ে যেতে পারো। এর পরের টার্ম থেকেই মোটামুটি যারাই চার্চকে ডিফাইনার, চার্চকে রিজন দিয়ে ব্যাখ্যা করতে চাইছে বা চার্চের সাথে যে পলিটিক্যাল সম্পর্ক এইটাকে ওরা চাইছে যে না পলিটিক্স আলাদা একটা ডিসকোর্স হোক, এরকম করে চাইছে। এই টাইম ফ্রেমটা থেকে নিয়ে ধরো একদম ওই 20 বা 39 এরকম টাইম পর্যন্ত, কিয়ারগার্ডের পর পর্যন্ত যদি তুমি চাও নিতে পারো। এই পুরো টাইম ফ্রেমটাকে তুমি মডার্নিস্ট একটা টাইম ফ্রেম মানে ধরতে পারো। এটা কিন্তু কোথাও তুমি পাবা না সরাসরি এই জায়গাটা মডার্নিস্ট পিরিয়ড। আলোচনার সুবিধার জন্য আপনি এটা ধরতে পারি এই জায়গাটা মডার্ন। এখন হইলো কি যে তোমার ওই 1919-এর আগে কি হয়েছে এইটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে তোমার একটা মিনিট সরি, অমিতাভ আচার্য বা আচার্য যাই বলো আর প্যারি বুজান, উনাদের কিছু কাজ পাবা তুমি 1919-এর আগে ইন্টারন্যাশনাল রিলেশন কিরকম ছিল বা এটা ফর্মুলেশনের জন্য কাজগুলো মানে ফর্মুলেশনটা কিরকম ছিল এটা জানা। তো এরকম একটা কাজে আমি দেখলাম যে ওনারা বলতেছে যে 1919-এর আগে ইন্টারন্যাশনাল রিলেশনসটা, একটা মিনিট সরি না, হ্যাঁ হ্যাঁ আওয়াজ হলে গিয়ে দেখো উপরে না নিচে চেক করবো না। হ্যাঁ সরি সরি ওই একটু ঝামেলা হয়েছে। আচ্ছা যাই হোক, তো এখন যেটা যিনি বলছিলাম অমিতাভ আচার্য, তো অমিতাভ আচার্য বলছে আর ব্যারি বুলতেন, ওরা দুজনেই বলছেন যে 1919-এর আগের ইন্টারন্যাশনাল রিলেশনস কে যদি তুমি দেখো, থিওরিও বাদ দাও, যদি ইন্টারন্যাশনাল রিলেশনস কে অ্যাজ এ হোল দেখো, তাইলেও তুমি দেখবা যে
চারটা মেইন জিনিস দিয়ে এই জিনিসটা প্রভাবিত হয়। এটা আমি বলিনি, এটা অমিতাভ আচার্য বলছে আর ব্যারি বুতান বলছে। কি কি? ধরো ইম্প্যাক্ট অফ দ্য রেভলিউশন অফ মডার্নিটি অন হাইয়ার, যে এতক্ষণ যেটা বললাম যে মডার্নিজম বা মডার্নিটি বলে যে একটা তোমার মুভমেন্ট, সরাসরি ফিলোসফিতে ছিল না, কিন্তু ফিলোসফির কিছু আজ তো পাই। মানে ধরো আর্ট মুভমেন্ট হইতেছে, মডার্নিস্ট আর্ট মুভমেন্ট হইতেছে, আর্কিটেকচারে মডার্নিস্ট মুভমেন্ট হইতেছে। এই পুরো জিনিসটা হয় কি ফিলোসফিতেও কিছু টুকটাক করে প্রভাব ফেলে, কারণ এরা ওই তোমার একই সাথে চিন্তা, তো ফিলোসফি মানে হলো ওই টাইম পিরিয়ডে চিন্তাটা মানুষ কি করছে, ওই জায়গা থেকে তোমার হয় কি যে ওই ফিলোসফির উপরে এটা একটা প্রভাব পড়ে। ফিলোসফির উপরে যখন প্রভাব পড়ে তার মানে কি তুমি মানুষের চিন্তার মধ্যে জিনিসটা প্রভাব পড়তেছে, পলিটিক্যাল এরেনাতে এটার প্রভাব পড়তেছে। তো ওইটাই উনি বলছেন যে মডার্নিটির যে একটা প্রভাব, এইটা 1919 এর আগে ইন্টারন্যাশনাল রিলেশনসে খুব বেশি ছিল। কারণ পরের দিকে তুমি খেয়াল করবা যে ধরো 1920 বা 30-এর পরের থেকে কিন্তু তোমার ওই যে নিটশে এসে পড়তেছে, আরো পরে দেরিদা আসতেছে, ফুকো আসতেছে, এর আগে ধরো তোমার কিয়ারগার্ডের লেখা তখন পাবলিশ হয়ে যাইতেছে। তারপরে তোমার ধরো ফ্র্যাঙ্কফুর্ট স্কুল অফ থট চলে আসতেছে 39-এর দিকে। তোমার ওই কি বলবো, এটা তার একদম ফক্সদের লেখা বাইর হয়ে যাইতেছে। ওই জায়গাগুলোতে কিন্তু তুমি ওইটাকে তখন ওই মডার্নিস্ট আখ্যা দিতে পারতেছো না, কারণ মডার্নিজমের কিছু বৈশিষ্ট্য আছে, ওগুলো একটু পরে বলবো। তো ওই বৈশিষ্ট্যগুলা থেকে বাইর হয়ে আসতেছে, তো ওই বৈশিষ্ট্যগুলা মেইনলি ভিতরে ঢুকছে ইন্টারন্যাশনাল রিলেশনস পলিটিক্যাল এরেনাতে ওই তোমার 1919 এর আগে। এটা হইলো অমিতাভ আচার্য আর ব্যারি বুদান একটা ওনারা বৈশিষ্ট্য চারটার প্রথমটা। আরেকটা বৈশিষ্ট্য ওনারা দিচ্ছেন যে consolidation of a hierarchical Western colonial international society and reaction against it। মানে হলো যে তোমার ওই 1919 এর আগেই অনেকটা তোমার ওই যে এর আগে কি ছিল, ধরো এম্পায়ার হইতেছে, কলোনিয়ালিজম আসতেছে। তো ওনারা বলছেন যে ইন্টারন্যাশনাল রিলেশনস এর উপরে এইটারও একটা প্রভাব ছিল, কলোনিয়ালিজম আছে। কলোনিয়াল থিওরি গুলা কি কি, কলোনিয়ালিজমের উপরে কলোনিয়ালিজমটা কিভাবে ইম্প্যাক্ট ফেলে এইটাও যেমন আছে। আবার ধরো তোমার কলোনিয়ালিজমের কিন্তু আস্তে আস্তে জিনিসটা একটা ডিক্লাইনিং একটা পর্যায়ে যাইতেছে। ধরো তোমার 22-এর দিকে সম্ভবত মিশরকে স্বাধীন করে দিতে হইতেছে, বেলফোর ডিক্লারেশন দিয়ে তোমার প্যালেস্টাইন ইসরায়েল ভাগ করে ফেলতে হইতেছে। তারপর তোমার অন্যান্য ডমিনিয়ন গুলো আস্তে আস্তে ছাইড়া দিতে হইতেছে কলোনিয়াল পাওয়ার গুলো। তাহলে এই কলোনিয়ালিজমের যে একটা প্রভাব, এইটাও তোমার ইন্টারন্যাশনাল রিলেশনস এর উপরে ছিল 1919 এর আগে, এবং এইটার যে ডিক্লাইনিং একটা ইফেক্ট এইটাও ইন্টারন্যাশনাল রিলেশনস এর উপরে, মানে এটা পুরোপুরি অ্যাবলিশড হয়ে গেছে এরকম নাকি, কিন্তু এটা থেকে ডিক্লাইনিং একটা মানে আস্তে আস্তে কলোনিয়ালিজম শেষ হয়ে যেতেছে এরকম একটা পর্যায়ের দিকে যে যাইতেছে, ওইটারও একটা ইফেক্ট তোমার ইন্টারন্যাশনাল রিলেশনস এর উপরে ছিল। কে বলছে? অমিতাভ আচার্য আর ব্যারি। আরেকটা মজার জিনিস ওনারা বলতেছে ওই টাইম পিরিয়ডটাতে রাইজ অফ জাপান, জাপানের উত্থানটা খুব ইম্পর্টেন্ট ছিল ওই টাইমে। কারণ জাপানকে যদি তুমি বাদ দাও তাহলে কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের হিস্ট্রি হবে না। হ্যাঁ, তো জাপানের উত্থানটা আসলে কখন হয়েছে তোমার যখন ব্রিটেনে, ফ্রান্সে, আবার কিন্তু যে পর্তুগাল, এরপরে ধরো তোমার প্রথম দিকে ইটালি, তারপরে ধরো তোমার স্পেন, এই জায়গাগুলোতে কিন্তু শুরুতেই কিন্তু শিল্প বিপ্লব শুরু হয়নি। শিল্প বিপ্লব কিন্তু ব্রিটেন ফ্রান্স থেকে আস্তে আস্তে ছড়ায় ছড়ায় তোমার পশ্চিমে পূর্বে ছড়ায়। শুরু হইতে কিন্তু তোমার ফ্রান্সে, ব্রিটেনে, জার্মানিতে, জার্মানিতে তখন প্রুশিয়া যেটা রাইনল্যান্ড নদীর এই পাশটা, এই জায়গাগুলোতে তোমার ওই শিল্প বিপ্লব শুরু আস্তে আস্তে ওই পারে ছড়াইছে। তো জাপানের হইতে কি ধরো সেকেন্ড জেনারেশন ইটালি বা ওই সেকেন্ড বার যারা স্পেন, এরা যেই টাইমটা তোমার মুভমেন্ট হয়েছে এর ঠিক পরপরই তোমার জাপান বাইরের থেকে টেকনোলজি আনতেছে, ব্রিটেন থেকে ফ্রান্স থেকে টেকনোলজি যারা এক্সপার্ট এদেরকে ভাড়া করে আনতেছে সোজা বাংলায়, এদেরকে ভাড়া করে না ও নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার দ্বারা করেছে, ওর ইন্ডাস্ট্রি দ্বারা করেছে, ওর মিলিটারি ফোর্স করতেছে, তারপরে হালকা পাতলা ওর নেভির দিকে ফোকাস করতেছে, মানে যেগুলো ওই পাশে হইতেছে পশ্চিমে, ওইটা পূর্বে ও শুরু করছে ইফেক্টিভ করে। এবং ওর আরেকটা সুবিধা যেটা ছিল যে চায়নাতে তো ব্রিটেনের তোমার একদম ভরপুর রাজত্ব সেকেন্ড আফিম ওয়ারের পর থেকে। জাপানে কিন্তু এইভাবে কখনো বড় কোনো কলোনি বাসা বাঁধতে পারেনি, ও নিজেই একটা এম্পায়ার ছিল। তো ওর যেটা সুবিধা ছিল যে ও তোমার বাইরের থেকে ওই ব্রিটেন থেকে ফ্রান্স থেকে এক্সপার্টিস আনতে পারতো, এবং আনার ফলে ও নিজের ইনফ্রাস্ট্রাকচার দাঁড়া করাইতে পারতো। ওর ইকোনমি যেইভাবে ব্রিটেন ফ্রান্স আগাইতেছে, যে ব্রিটেন ফ্রান্সের ইকোনমি যেই বেসিসের উপরে দাঁড়া করে আগাইতেছে, এই বেসিসের উপরে ও ওর নিজের ইকোনমিও আগে নিয়ে আসতে পারে। তাহলে অমিতাভ আচার্য ব্যারি বুদান বলছে যে এইটাও অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ইন্টারন্যাশনাল রিলেশনস এর জন্য। কারণ তোমার
থিওরি যখন তুমি ফর্ম করতে যাবা তখন তুমি দেখবা যে এরকম ওয়েস্টার্ন ফিলোসফারদের তুমি অনেক আনতেছো, চাইনিজ ফিলোসফারদের বাদ দিয়ে যাইতেছো, তারপরে তুমি তোমার ওই ওটার নাম কি ইন্ডিয়ান ফিলোসফারদের নাম তুমি বাদ দিয়ে যাইতেছো, পুরোপুরি ইন্টারন্যাশনাল রিলেশন দাঁড়ায় থাকতেছো ওই ওয়েস্টার্ন ফিলোসফারদের উপরেই। কিন্তু তখন তুমি দেখা যায় কি যে জাপানে গিয়া তুমি যে থিওরি গুলো কাজে লাগাবা, তুমি যে একটা ইম্প্যাক্ট করবা তোমার নিজস্ব, এই জিনিসটা পারা যেতেছিল না, কারণ ওর নিজস্ব একটা এম্পায়ার ছিল যেটার উপরে আবার ওর নিজস্ব ডেভেলপমেন্ট চালাইছিল, ডেভেলপমেন্ট করতেছিল, যেটার আবার ভিত্তি ছিল ফ্রান্স আর ব্রিটেনের যেই ডেভেলপমেন্ট ওইটা। তো ও কিন্তু নিজে নিজে আসমান থেকে প্রযুক্তি আবিষ্কার করে উন্নতি করতেছে এরকম না, ওই প্রযুক্তিগুলো ইউজ করতেছে যেটা তুমি করতেছো পশ্চিম, এবং তুমি এটা করার ফলে তুমিও রাইজ হইতেছো, সাথে সাথে জাপানও আস্তে আস্তে দাঁড়াই, যেটা পরে গিয়া সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও দেখাই দিচ্ছে যে মানে ওর আসলে ডেভেলপমেন্ট ওই পিরিয়ডে বেশ ভালোই। এটা গেল 3 নম্বর ইম্প্যাক্ট বা 3 নম্বর বৈশিষ্ট্য ইন্টারন্যাশনাল রিলেশন 1919 এর আগে। আরেকটা বলছে, দেখো 1919 গিয়ে কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মোস্টলি ট্রিটি মিটি যা যা হইতেছে ওগুলোর মাধ্যমে শেষ হইতেছে। তো অমিতাভ আচার্য ব্যারি প্রধান এটাও বলতেছে যে লাস্টলি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল ইন্টারন্যাশনাল রিলেশনস এর জন্য যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মাধ্যমেই তোমার দেখা গেছে যে ওই বাউন্ডারি নতুন করে রিশেপ হইতেছে, তারপরে তোমার কোন এম্পায়ার টিকবে কোন এম্পায়ার টিকবে না এইটা জাস্টিফাই হইতেছে। এখন পর্যন্ত টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট কার সবচেয়ে বেশি হয়েছে এইটা ঠিক হইতেছে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে যে উপরে আছে সে একটা হায়ারার্কিক্যাল পজিশনে যাইতেছে, সে হেজেমনে পরিণত হইতেছে। ওই যে তোমার যখন পরে গ্রামসি পড়বা কোন এক সময় বা পড়ছো যারা তারা দেখবা যে হেজেমনিক কিভাবে উঠতেছে উপরে, উনি এটা দেখাইতেছে। ওই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে হইলো কি যে এখন আমরা যে ওয়ার্ল্ড অর্ডারটা দেখতে পাই মোস্টলি পুরাটা না অনেকটাই তোমার তখন থেকেই দাঁড়ায় গেছে, এরা 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 হেজেমন, এদের উপরেও তোমার এই সোসাইটি সোসাইটি না ধরো এদের উপরে তোমার ইন্টারন্যাশনাল যে কি বলবো স্ট্রাকচার, রেভলিউশন অফ মডার্নিটি, মডার্নিটি একটা ইম্প্যাক্ট ছিল। তারপর হলো হায়ার বা তোমার ওয়েস্টার্ন কলোনিয়াল যেই প্র্যাকটিসটা ছিল এটার একটা ইম্প্যাক্ট ছিল। জাপানের রাইজ একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল। আর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে ট্রমাটা বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে ইভেন্ট গুলা এইটা, এই চারটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, এটা বলছে অমিতাভ বচ্চন আর ব্যারি। আচ্ছা এর মাঝখানে একটু এটা বলে জিজ্ঞেস করি যে কথা কি পেঁচায় যেতেছে, বেশি কঠিন হয়ে যেতেছে নাকি বুঝতে অসুবিধা এরকম কিছু হইতেছে? কারণ আগের দিন বদি বারবার বলতেছিল যে ভাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। না, বোঝা যাচ্ছে ভাই, বোঝা যাচ্ছে। আজকেও মোস্টলি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বুঝতে পারছি ভাই। আচ্ছা একদম ফার্স্ট ইয়ার হইলে ঝামেলা একটু, কারণ তোমরা তো বাবুরা ইয়ারা পড়ো নাই, থিওরি একদমই পড়ো নাই, ওই জায়গা থেকে একটু কঠিন লাগতে পারে। কিন্তু যখন পড়বা তখন জিনিসগুলো আর কি একটু আর কি মিলাইতে পারবা, একটু আর কি আসে। আচ্ছা যাই হোক, এখন হলো ব্যারিল আর হলো জর্জ লসন, এই দুজন দ্বারা আমি লেখাটা পাই দেখছিলাম একসময়। হ্যাঁ, ব্যারি বুজান আর জর্জ লসন বলতে যে 1919 এর আগের ইন্টারন্যাশনাল রিলেশন, আগে তো অমিতাভ আচার্য আর ব্যারি বুজান একসাথে বলছে যে ওই চারটা ইম্প্যাক্ট, এর বাইরে ব্যারি বুজান আর জর্জ লসন এরা দুজন আবার আলাদা করে গবেষণা করছে। এদের তোমার কিছু ইয়া ছিল মতামত, এদের মতামত ছিল যে ওই তখনকার ইন্টারন্যাশনাল সিস্টেমসটা মোস্টলি ডাইনাস্টিক ডাইনাস্টি দ্বারা ডমিনেটেড ছিল, যে কোন ডাইনাস্টি কোথায় আছে না আছে এটা দ্বারা ডমিনেটেড ছিল। অ্যাগ্রেনিয়ান এম্পায়ার দ্বারা, যে তোমার কৃষি নির্ভর এম্পায়ার দিয়ে অনেক বেশি কি বলবো ডমিনেটেড ছিল বা ইনফ্লুয়েন্স ছিল। আর ছিল তোমার তখনকার সেট অফ আইডিয়াস, মানে তখন তোমার যেই সামাজিক মূল্যবোধ বা মূল্যবোধ না ভুল বলছি, তখন যে তোমার স্ট্রাকচার, ওই স্ট্রাকচারে যারা অ্যাক্টর বা তখনকার যে সিস্টেম, ওই সিস্টেমে যারা তোমার সিস্টেম প্রসিকিউট করতেছে এদের দ্বারা তোলা হিসাব কঠিন করা হচ্ছে। বেশি ডাইনাস্টি দিয়ে তোমার ইনফ্লুয়েন্স ছিল, অ্যাগ্রেনিয়ান এম্পায়ার গুলো দিয়ে ইনফ্লুয়েন্স ছিল, আর তখনকার স্ট্রাকচারে যারা অ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট ছিল তাদের দ্বারা ইনফ্লুয়েন্স ছিল। কেমনে দেখো, তুমি যদি ডাইনাস্টি দিয়ে ইনফ্লুয়েন্স ছিল এটা বুঝতে যাও, দেখো তখন তোমার ওই 1919 এর আগে তোমার ওই যে চয়ন স্যার মনে হয় পড়াবে কয়েকদিন পরে, কাও তাও চায়না, ওদের একটা এরকম নিয়ম ছিল যে কাও তাও প্রসেস, যে ওদের আশেপাশে যেসব তোমার ছোট ছোট এম্পায়ার গুলো আছে, এই যে তোমার লাওস ভিয়েতনাম তারপর তোমার কম্বোডিয়া, এই পাশে তোমার নাম ভুলে গেলাম, মানে ওর আশেপাশে যতগুলো ছোট এম্পায়ার ছিল, পূর্ব তিমুর, হ্যাঁ হইতে পারে মনে নাই বাবু,
এদের আশেপাশে যারা ছিল এদের হইলো তোমার মিলামিশা মিলামিশা না, এরা তোমার এরকম 2 বছর অন্তর অন্তর সম্ভবত এরা একটা তোমার আহ অনুষ্ঠানের মতো চায়নাতে তোমার এরা ওই পুরস্কার নিয়ে যেত, পুরস্কার সামগ্রী, পুরস্কারও না উপহার নিয়ে যেত। কিন্তু মজাটা হইলো যে উপহারটা ইচ্ছা মতো নেওয়া যেত না, এটা ওই সেন্ট্রাল চাইনিজ এম্পায়ার যেটা ছিল ওদের দ্বারা নির্ধারিত ছিল যে এই পরিমাণ অ্যামাউন্ট তোমাকে এবং 2 বছর পর পর বা কারোর জন্য 4 বছর কারোর জন্য 1 বছর পরে পরে পে করতে হবে। এটা প্রথম কিন্তু তোমার যে ব্রিটিশ একজন বণিক গেল যে তোমার কাউতাও দেয় নাই, তারপরে তোমার ওই যে প্রণাম করার যে সিস্টেমটা ছিল ওই সিস্টেমের মধ্যে দিয়ে উনি যান নাই, উনি উনার মতো দাঁড়ায় থাকা ব্রিটিশ দিতেন। সেই জন্য আগে প্রথম ব্রিটিশদের সাথে একটু মনস্তাত্ত্বিক ঝামেলা শুরু হয়। পরে গিয়া যেটা ওই যে একবার আফিম যুদ্ধ হইলো, দ্বিতীয় আফিম যুদ্ধ হইলো, এর মাঝখানে ধরো তোমার ওই কিছু ওটা কি বল সাবোটেজ সাবোটেজ ইস্যু ছিল, এই যাই বলো এগুলো। তো দেখো তুমি যে তোমার যদি ইস্টার্ন এশিয়ার তুমি যদি ইন্টারন্যাশনাল রিলেশন তখনকারটা বুঝতে চাও, কারণ চায়না একটা এম্পায়ার, তখন কম্বোডিয়া, ওই যে পূর্ব তিমুর যেটা বললো, লাওস, এরা সবই ছোট ছোট এম্পায়ার। তো এদের মধ্যে যে একটা সম্পর্ক এটাও তো তখনকার হিসাবে ইন্টারন্যাশনাল রিলেশন, তাও তাও দিয়া তোমার ঠিক হইতেছে। একটা অ্যাক্টর তখনকার হিসেবে তুমি কাউ তাওকে একটা অ্যাক্টর হিসেবে নিতে পারো। আবার ধরো তুমি যখন ব্রিটেন থেকে ইন্ডিয়াতে ঢুকবা মুঘলদের আমলে বা আরো পরেও যখন ঢুকতেছো, তখন কি হইতেছে তোমার মুঘলদের যে রীতিনীতি, যেমন তোমার ওই যে শশী থারুর একজন আছেন, উনি বলছেন যে তখন এই ব্রিটিশরা ইন্ডিয়া দখল করার আগে ইন্ডিয়ার জিডিপি ছিল ওয়ার্ল্ডের 27%। তাহলে এত বড় একটা জিডিপি, এই জিডিপিতে তখন যখন তুমি আসতেছো এবং আহ, উনি আরেকটা এরকম উনার এরকম সাক্ষাৎকার দেখতেনি যে উনি বলছে এখনকার যেই তোমার ব্রিটেন বা ইউএসএ ইউ যাই বলো এরা যতটা লিবারেল আচরণ করে নতুন ব্যবসার ক্ষেত্রে বা নতুন কোনো বাইরের থেকে ইনভেস্টর আসার ক্ষেত্রে, উনি বলছে যে এদের যে কারোর চেয়ে অনেক বেশি লিবারেল ছিল প্রি ব্রিটিশ ইন্ডিয়ান যে সোসাইটি ওরা, এবং অনেক বেশি ওয়েলকামিংও ছিল। তো তখনকার যেই তোমার সাম্রাজ্য, ভারতীয় যে সাম্রাজ্য তখন যারাই ছিলেন তারা অনেক বেশি শশী থারুরের মতো লিবারেল ছিলেন। তাইলে তাদের লিবারেলিজমের সুযোগ নিয়ে কে ঢুকছে, ব্রিটিশরা আসছে, ব্যবসা করছে, ঘাঁটি গাড়ছে। তারা ব্যবসা করতে করতে গিয়ে ওখানে সিকিউরিটি ফোর্স বানাইছে, সিকিউরিটি ফোর্স বানাইতে গিয়ে ওরা ওইখানে নিজেদের একটা আর্ম ফোর্স বানাই ফেলছে, আর্ম ফোর্সেস বানায় আর্ম ফোর্স ব্যবসা শুরু করছে। আস্তে আস্তে ওরা এখানে ইন্ডিয়াতে ওদের নিজেদের সাম্রাজ্য বিস্তার করে। তাহলে তুমি দেখো যে তখনকার যেই ডাইনাস্টি ইন্ডিয়ান যেই সাম্রাজ্য, ব্রিটিশ যে সাম্রাজ্য, এরা কি সিদ্ধান্ত নিতেছে, এদের ডিসিশন মেকিং কি হইতেছে, এদের একজন আরেকজন ফোন আসছে না। আচ্ছা, কই ছিলাম, আচ্ছা ব্রিটিশ এম্পায়ার টেম্পায়ার এগুলো। তো এই তখনকার যে এম্পায়ার সিস্টেম এইটা দিয়ে তোমার অনেক বেশি ডমিনেটেড ছিল। আবার দেখো তোমার অ্যাগ্রেনিয়ান সোসাইটি উনি যে বলতো, অ্যাগ্রেনিয়ান এম্পায়ার যে উনি বলছে প্রি 1919 ইংল্যান্ডে যেরকম তোমার বা ফ্রান্সে যেরকম তোমার রেভলিউশন হইতেছে, রেভলিউশন বলতে কি তোমার ধরো সাইন্টিফিক মুভমেন্ট হইতেছে, সাইন্টিফিক রেভলিউশন হইতেছে, ইন্ডিয়াতে কিন্তু ঠিক উল্টা জিনিস হইতেছে, চায়নাতেও ঠিক উল্টা জিনিস হইতেছে। ওরা তখনও ওই কৃষি নির্ভর সাম্রাজ্য তখনও রয়ে গেছে। তাহলে তুমি যদি বাদ দিতে চাও কৃষিকে 1919 এর আগের ইন্টারন্যাশনাল রিলেশনস এর ফর্মুলেশন থেকে বাদ দিতে পারবে না। হ্যাঁ, এইটাই অমিতাভ সরি ব্যারি বুজান আর জর্জ লসন বলছে। আরেকটা জিনিস ওনারা বলছে, এটা অমিতাভ আচার্য আর ব্যারি বুজান ওনারা দুজনই আবার আরেক জায়গায় একমত হয়েছেন যে 1919 এর আগের ইন্টারন্যাশনাল রিলেশন অনেক বেশি রিলিজিয়ন এবং তোমার ধরো কি বলবো ধরো চার্চ দ্বারা তখনকার হিসাবে, চার্চ এবং রিলিজনটা এই জন্য বলতেছি কারণ 1919 এর আগে কিন্তু তোমাকে অটোম্যান সাম্রাজ্যকে মাথায় রাখতে হবে যে ওর আগ পর্যন্ত কিন্তু অটোম্যানরা অনেক বড় সাম্রাজ্য এবং ওরা অনেক বড় একটা শক্তি। তো তুমি যদি হঠাৎ করে চাও যে অটোম্যানদের বাদ দিয়ে, হ্যাঁ তুমি যদি হঠাৎ করে চাও যে অটোম্যানদের বাদ দিয়ে চিন্তা ভাবনা করবা তখন ইন্টারন্যাশনাল পারবা না। তাহলে তখন পুরা ওদের পুরা এম্পায়ার দাঁড়ায় আছে কিসের উপরে, ইসলাম, এটার উপরে। আবার ধরো তোমার ইংল্যান্ডের যে সাম্রাজ্য গুলো আছে প্রত্যেকটাই কিন্তু তোমার ধরো দাঁড়ায় আছে চার্চের সাহায্যের উপরে বা চার্চের ভিতরে থেকে। আবার তোমার চায়নাতে যদি আসো, চায়নাতে কি চায়নার যারা রুলার সম্রাট তারা মনে করতেন যে তারা ডিভাইন কি বলবো এটাকে দূত পৃথিবীতে, যে তারা স্বর্গীয় দূত পৃথিবীতে। তারা চায়না সেন্ট্রাল ওয়ার্ল্ডের একদম মাঝখানে অবস্থিত এবং ঠিক চায়নার উপরেই স্বর্গ। তারা ওইখান থেকে আসছেন এবং তাদের পূর্বপুরুষ ওইখানেই, তাদের যোগাযোগ ওইখানেই। তো পুরো জিনিসটা দেখো রিলিজন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে ভূমিকা পালন করতেছে, যে প্রত্যেকটা এম্পায়ার তারা আছে, প্রত্যেকটা ডাইনেস্টি দ্বারা আছে রিলিজনের উপরে বেস। ইভেন তোমার এই জাপানেও সেম কাহিনী। তো ওই ঘটনাটা কি হইলো যে তুমি যদি দেখো যে ওই যে আগের চারটা বলছিল ওনারা, ওই চারটার সাথে বৈশিষ্ট্যের সাথে তুমি এটা আরেকটা বৈশিষ্ট্য যোগ করে নিতে পারো। অমিতাভ আচার্য এবং ব্যারি বুজান বলতাম যে
তোমার রিলিজিয়নও অনেক বেশি একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে 1919 আগের ইন্টারন্যাশনাল রিলেশন। এখন উনাদের একটা বই আছে, আমি বইটার নাম ভুলে গেলাম। ওই বইটাতে উনারা বলছেন, মনে পড়লে আমি এখন একটা টাইম মাঝখানে মনে পড়ে আমি বলবো না ইনশাল্লাহ। তো ওই ওই বইটাতে উনারা বলছেন যে ইন্টারন্যাশনাল রিলেশন 1919 এর আগে তোমার যদি তুমি দেখতে চাও তাহলে তুমি প্রধান চারটা জিনিস দেখতে পাবে। একটা বাবা লিবারেলিজম, এটা একদম কিন্তু ওনারা দুইজন বলছেন 1919 এর আগে। কারণ তোমার রিয়েলিজম অ্যাজ এ ধরো তোমার ডমিনেন্ট থিওরি, এইটা তখন তোমার সোসাইটিতে থাকতেছে, এই রাজ্যগুলা প্র্যাকটিস করতেছে, কিন্তু আলোচনাতে আসতেছে না। মানে তুমি জোর আছে মারতেছো, তুমি আরেক রাজ্য দখল করতেছো, তুমি তোমার স্টেট ক্রাফটের জন্য ভালো যা তাই করতেছো, এসবই তুমি করতেছো, কিন্তু এগুলো নিয়ে সরাসরি ডিসকোর্স হিসেবে আলোচনা করতেছো না। রাদার তুমি কি নিয়ে আলোচনা করতেছো? লিবারেল হওয়ার কথা বলতেছো। এই যে ধরো তোমার কান্ট আসতেছে, তারপর তোমার হবস না, হবস তো really, তোমার ধরো কান্ট আসতেছে, ডেভিড হিউমরা আসতেছে, অল্প একটু রুশো আসতেছে, হ্যাঁ, জন লক উইলসন আসতেছে। কে? উইলসন উড্রো উড্রো উইলসনের উইলসনের কথা কথা বলতেছো? জি ভাই, উইলসন উইলসনের কথা বলো। হ্যাঁ, উড্রো উইলসন বলতে পারো, কিন্তু উড্রো উইলসন একটু পরের দিকে আর কি। ধরো 1990 এর আগেই ইম্পর্টেন্ট। আচ্ছা হ্যাঁ, 1990 এর আগে যদি তুমি ধরো উইলসন আঙ্কেলকে ছেলে নিতে পারবে, তার তো ভালোই ছিল ওই সময় প্রমিনেন্ট। এই যে এদের নিতেছো যে ওরা তোমার কি নাম লিবারেল, তাহলে অমিতাভ আচার্য আর ব্যারি বুজানের মতে চারটা যেটা জিনিস ছিল, একটা ছিল লিবারেলিজম, মানে যেটা ডিসকোর্স হিসেবে বা বেশি ডমিনেন্ট ফোর্স ছিল, লিবারেলিজম ছিল। আরেকটা ছিল সোশ্যালিজম, এটা নিয়ে তো কোনো দ্বিমত নাই। আরেকটা ছিল ন্যাশনালিজম। দেখো প্রত্যেকটা ডাইনেস্টি দাঁড়ায় আছে তোমার রিলিজনের উপরে যতটুকু, ঠিক ততটুকুই তোমার ন্যাশনালিজমের উপরে ভিত্তি করে কিন্তু দাঁড়ায়। এই গেল দুইটা। আরেকটা ছিল মজার জিনিস, ওনারা বলতো সাইন্টিফিক রেসিজমটা তখন খুব বেশি। আহ, এখন তুমি সাইন্টিফিক রেসিজম বলতে যা বুঝো একদম তোমার ওই মানে আহ, বর্ণ ধরে ধরে ডিএনএ ডিকোড করে তুমি বলতেছো কে কোত্থেকে আসছে না আসছে, এটা তো এখন হইতেছে। তখনকার সাইন্টিফিক রেসিজম বলতে উনি যা বুঝাইছে যে সরাসরি বর্ণ নির্ভর হায়ারার্কি, যে আমরা সবাই সাদা, আমাদের চিন্তা চেতনা সব কি বলবো, মানে আমাদের চিন্তা চেতনা, আমরা সিভিলাইজ, আমরা অন্য যারা আদার কালার আছে তাদেরকে আমরা সভ্য করতে কদিন পরই বাইরে হয়ে যাবো পৃথিবীর। তাইলে গেল চারটা ফোর্স, কি কি? একটা লিবারেল। হ্যাঁ রায়হান ভাই, হ্যাঁ সময় মিমি অল্প তো আছে। হ্যাঁ, কথা যে এই 40 সেশনটা সময় মিমি অল্প আছে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে ইন করে দিই ভাই। সমস্যা হইলো ওই যে ক্যাম্পাস গেছি তো কালকে, বুঝাইতে পারিনি। বেড়া ছাড়া আলোচনা হইতেছে, ছেলে পেলে মনে মনে গালি গালাজ করতেছে। আচ্ছা, ইয়া হইলো গিয়া তোর যিনি বলছিলাম লিবারেলিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, সাইন্টিফিক রেসিজম, এই হইলো গিয়া চারটা জিনিস যেগুলো খুব ইম্পর্টেন্ট ছিল ওই সময়। এই চারটার মধ্যে লিবারেলিজম যেটা, এটা মানে এটা কিন্তু লিবারেলিজম বলতে আমরা এখন যেটা বুঝি এইটা বলতেছে না ওনারা, ওই ব্যারি বুজান আর অমিতাভ আচার্য। ওনারা বলতেছে যে অ্যাজ এ হোল লিবারেলিজম, অ্যাজ এ হোল লিবারেলিজম বলতে ওনারা বুঝেছে যে লিবারেলিজম বলতে আমরা বুঝি ওনাদের মতে একটা হলো ইন্ডিভিজুয়ালিজম একটা জিনিস, আরেকটা হলো যে মেরিটোক্রেসি, মানে আমি আমার ব্যক্তি সত্তা এটাকে আমি কাজে লাগাইতে পারবো, আর হইলো যে আমার বুদ্ধিবৃত্তিক যেই বিকাশ এইটা ঘটনার মাধ্যমে আমি যতদূর ইচ্ছে ততদূর যাইতে পারবো, যেটা 1919 সালের আগে, 1919 এর আগে তখনকার ইন্টারন্যাশনাল রিলেশন সম্ভব ছিল না। যাদেরই দেখবা ধরো তুমি যার নামই না, যে সেন্ট থমাস অ্যাকুইনাস বড় ঘরে জন্ম নিছে, যে উইটগেনস্টাইন বড় লোক ছিল, অ্যারিস্টটল, সক্রেট যাই বলো, এরা কিন্তু সমাজের উঁচু শ্রেণীর থেকে তারপরে তারা তাদের মতামত প্রকাশ করতে পারছে। এরকম খুব কম মানুষই আছে যে একদম রাস্তার থেকে আসছে, তারপর পড়াশোনা করে বড় হয়েছে, বড় হয়ে ওই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো গরিব ছিল, বড় লোক হয়েছে, একটা স্ট্রাগলের হিস্ট্রি আছে। ওইসব কিন্তু তখন ছিল না। তখন ছিল যে তোমার মানুষ তার জ্ঞান, তার সম্পদ, এগুলো মোটামুটি বার্থ রাইট হিসেবেই সে পাইছে। তোমার বাবা হয়তো ডাক্তার, তুমিও ডাক্তার হবা, তোমার বাবা ডাক্তারি বিদ্যা নিয়ে তুমি ডাক্তারি করতেছো, তোমার বাবা হয়তো বড় ব্যবসায়ী, তুমিও তার তোমার বাবার ব্যবসা ইনহেরিট করতেছো, এবং নিচের থেকে উঠে আসার চান্স খুব বেশি ছিল না। এই জিনিসটা বলছে যে এই লিবারেলিজম করতে কি, এই যে এই বার্থ রাইট যে বিষয়টা ছিল তখন রিজিড ক্লাস স্ট্রাকচার ছিল, যে
যে গরিব সারা যেমন গরিবই থাকবে, ধনী ধনী হয়ে থাকবে, এই যে বিষয়গুলো ছিল, জিনিসটা অনেকটা মার্কসিজম আর সোশ্যালিজমের মতো শোনা যাচ্ছে, কিন্তু এরকম না। লিবারালিজম এই জায়গা থেকে মানুষের বাইর হওয়ার সুযোগ দিচ্ছে, মানুষ তার ইন্ডিভিজুয়ালিজমকে কাজে লাগায় এবং তার মেরিটকে কাজে লাগায়, তাইলে সে নিজের উন্নয়ন করতে হবে। এই জিনিসটা একটা পয়েন্ট ছিল লিবারালিজম। বুজান সাহেব আর অমিতাভ সাহেব এটা বলতে। আরেকটা ছিল পলিটিক্সে যে রিলিজিয়নের অনেক বেশি ভূমিকা তখন ছিল। একদম মানে যদি তোমরা মুভি টুভিও দেখো, ওই যে কিংডম অফ হেভেন দেখলে একদম তোমার জিনিসটা পুরো পরিষ্কার হবে যে যুদ্ধ হইতেছে, যুদ্ধে পোপ কি বলতেছে ওইটার উপরে ভিত্তি করে সবাই যাইতেছে, এবং ওই পাশে অটোম্যানরাও সেম কাহিনী করতেছে। ওই অটোম্যান তো না, তখন তোমার যে সালাউদ্দিন আইয়ুবি, উনিও দেখা যাচ্ছে এরকম ওই ধর্মীয় ভাবে ইনফ্লুয়েন্স হয়ে উনি যাইতেছে যে জেরুজালেম দখল করতে হবে, থার্ড ক্রুসেডের মধ্যে দিয়ে যেটা উনি করছিলেন। পুরো যে এই ঘটনাগুলো ঘটে, তারপর ধরো তোমার স্টেট ক্রাফট কেমনে কেমনে ঠিক হবে, তোমার রাষ্ট্রীয় কোষাগারে কত টাকা জমা হবে। এই যে তুমি একটা মজার জিনিস দেখবা সিনেমা বা গল্প যদি পড়ো, রবিনহুডের কাহিনী যদি দেখো, রবিনহুডের কাহিনী যে ও ওই যে তখনকার যে সুপ্রিমেসি, পাপাল সুপ্রিমেসি, এইটাকে ডিফাই করছিল। ও বলছিল যে না, জনগণের হাতে ক্ষমতা থাকতে হবে। মিথ এইটা, জিনিসটা গল্প। যে উনি ওই যে জায়গাটার এলদিয়া নাম, উনি ওইখানকার লর্ড ছিলেন। আর যাই হোক, গল্প গল্প দেখা যায়। তো এই যে জায়গাগুলো ছিল যে পলিটিক্স অনেক বেশি রিলিজন দিয়ে প্রভাবিত ছিল, এই জিনিসটাকে এই লিবারেলরা বা তখনকার যে লিবারেলিজম যে ধারণাগুলো ছিল এরা অনেক বেশি ডিফাই করছে। একটু পরে যখন বলবো না তোমার এই তাত্ত্বিকদের টুকটাক কথাবার্তা, তখন দেখবা যে এরা মোটামুটি সবাই টুকটাক রিলিজিয়নকে পলিটিক্স থেকে বাইরে আসতে করছে। রিলিজিয়াস অ্যাসপেক্ট লাইফে থাকবে, কিন্তু এগুলো পলিটিক্সের সাথে মিশবে না, দুই জায়গায় থাকবে। আরেকটা বললো মজার জিনিস বলছে যে তখন এইটা আসলে বাদ দিতে লিবারেলিজম এরকম না। হ্যালো, হ্যাঁ ভাই, সমস্যা না, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, এটা ছিল যে কোন জিনিস ছিলাম, রিলিজিয়নকে পলিটিক্স থেকে বাইরে করবে। আরেকটা জিনিস যেটা ছিল যে ভোটিং রাইট অনলি ফর দ্য রিচ, এই জিনিসটা তখন ছিল, এবং এটা লিবারেলিজম যেই ধারণা এরা ওইখান থেকে বাইরে হওয়ার চেষ্টা করছে, কিন্তু পরিপূর্ণভাবে ওইখান থেকে বাইরে আসতে পারে না। যে ভোটিং সিস্টেমটা সবার জন্য চালু করবে, কিন্তু আস্তে আস্তে ওইটার দিকেও যাইতেছিল এই টাইমটাতে। এটা অমিতাভ সাহেব আর এই বুজান সাহেবেরা বলছে। আরেকটা বললো যে যদি তুমি ধনী হইতে চাও, বিষয়টা এরকম যে যদি তুমি ওয়েলথ বাড়াতে চাও, তুমি তোমার স্টেটের বৃদ্ধি উন্নয়ন করতে চাও বা নিজের উন্নয়ন করতে চাও, স্টেটের পার্সপেক্টিভ থেকেও এবং ব্যক্তিগত পার্সপেক্টিভ থেকেও, ওনারা বলছে যে আস্তে আস্তে এই লিবারেলিজমের জন্য জিনিসটা হলো যে একটা পজিটিভ সাম গেম হয়েছে রাদার দেন একটা জিরো সাম গেম। এর আগ পর্যন্ত ছিল কি যে তোমার লিবারেলিজম না থাকার ফলে এর আগে যা হইতো যে আমি তোমার থেকে বড় লোক হবো কিভাবে। তুমি ধরো ফসল ফলাইছো, 5 বিঘা জমি আছে, হয়তো 5 মণ ধান হয়েছে, আমি কি করবো, আমার যত মন চায় তত গিয়ে ধান নিয়ে এসে বলবো। তুমি কিন্তু একটা বেহাল অবস্থার মধ্যে পড়ে গেলা। আর জমি যেহেতু আমার, আমি যেমন চাই তাই করতে পারবো, এরকম একটা বিষয় ছিল। তো এর জন্য হইলো কি তোমার জিনিসটা তখন জিরো সাম গেমের মতো ছিল, কারো পার্সোনাল ডেভেলপমেন্ট মানে আরেকজনের পার্সোনাল লস। এইটা তখনকার তোমার একটা বাজে দিক ছিল, যেটা লিবারেলিজম আস্তে আস্তে জিনিসটাকে থেকে বাইরে আসতে সাহায্য করছে। যে না, পার্সুট অফ ওয়েলথ বা ডেভেলপমেন্ট যেটাই হোক, এটা আস্তে আস্তে একটা পজিটিভ অ্যাকশনের দিকে আসছে, আর হইলো ওই জিরো সাম গেম থেকে বাইরে একটা পজিটিভ সাম গেমের দিকে গেছে। আবার তোমার লিবারেলিজম ধরো এইটুকু যদি বলি, হ্যাঁ, তখন লিবারেলিজমের কাহিনী কি ছিল, আচার্য সাহেব আর বুজান সাহেবের মতো ওনারা সোশ্যালিজম নিয়েও কিছু টুকটাক এরকম বলছেন। যে সোশ্যালিজমের বেলায় ওনারা বলছেন যে সোশ্যালিজম তখন কি কাহিনী করছে যে কালেকটিভিটি অফ সিটিজেন রাদার দ্যান ইন্ডিভিজুয়ালিজম। এই লিবারেল যারা, তারা যেরকম বলতেছিল যে এই ইন্ডিভিজুয়ালিজমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা নিজেরা আমাদের মতো করে, আমি আমার ব্যক্তিগত উন্নয়ন দেখবো, আমি আমার ভালো, অন্য ক্ষতি না করে আমি আমার ভালো সাধন করবো, এই বিষয়টা যেরকম এরকম ছিল। আর সব বাদ দিয়া সোশ্যালিজম বিষয়টা বলো যে না, কালেকটিভলি কিভাবে ডেভেলপমেন্টের দিকে যাওয়া যায়, কালেকটিভলি কিভাবে সবার রাইট নিশ্চিত করা যায়। রাইট কিন্তু আবার আমি এখন তুমি রাইট বলতে যা বুঝো এই রাইট না, ওদের রাইটের সংজ্ঞা আলাদা। তো ওই যেটাই হোক, ওদের মতে পজিটিভ যে বিষয়গুলো ছিল এইগুলো কিভাবে কালেকটিভলি অর্জন করা, সোশ্যালিজম এই বিষয়টা দেখো। আর ছিল যে তোমার ওরা বলতেছিল যে ইগালিটারিয়ানিজমটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান মেরিটোক্রেসি। যে তোমার অনেক বেশি জ্ঞান উৎপাদনের চেয়ে ওরা বলছে অনেক বেশি এই ম্যাটেরিয়ালিস্টিক ইমপ্রুভমেন্ট দরকার। মানে ধরো তুমি অনেক বেশি জ্ঞান চর্চা করবা, এর জন্য তোমার বাপ মা তোমাকে টাকা দিবে বা সোসাইটি তোমাকে টাকা প্রোভাইড করবে, বিষয়টা এরকম না করাচ্ছে ওরা বলছে যে না, আমরা একটা ইগালিটারিয়ান সোসাইটির দিকে যাবো, যেখানে ধরো তোমার
উৎপাদনমুখী সমাজ, যেখানে তোমার ম্যাটেরিয়ালিস্টিক উৎপাদন বেশি হবে, এই জিনিসটা। এটা বলছে কিন্তু ওই যে, আবার ভুল বুঝো না যে আমি বলছি, এগুলো বলতেছে কিন্তু আচার্য সাহেব আর বুজান সাহেব। আরেকটা বলছে যে উম, ওই লিবারেল মেরিটোক্রেসি, যেটা একটু ওই লিবারেলিস্টরা বলতেছিল, বা তোমার ক্যাপিটালিজম, ফ্রি ট্রেডের কথা যেগুলো বলতেছিল। তারপরে তোমার ধরো তুমি তোমার নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য আগাইতে পারো, এই বিষয়গুলো যেমন লিবারেলরা বলতেছিল যে মেরিটোক্রেসি বা ফ্রি ট্রেড যাই করো তুমি, এগুলো দিয়ে অনেক বেশি উন্নয়ন সাধন করতে পারবা। সোশ্যালিস্টরা বলতেছিল যে না, এইটা উল্টারও এক্সট্রিম পোভার্টি এবং ইনইকুয়ালিটির দিকে নিয়ে যায়। এইটা সোশ্যালিস্টরা বলতেছিল লিবারেলদের সম্পর্কে ওই সময়, এবং এই পুরো জিনিসটা বলতেছে কিন্তু অমিতাভ আচার্য আর প্যারি। এই গেল তোমার সোশ্যালিজমের বৈশিষ্ট্য। এরপরে ন্যাশনালিজম নিয়ে উনি বলছে যে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে এটা অনেক বেশি উন্মেষ করছে, ন্যাশনালিজম যে বিষয়টা আসছে। কারণ ঠিক আছে, আচ্ছা, সরি, ন্যাশনালিজমের বিষয়ে যেটা বলছে যে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে ন্যাশনালিজমটা অনেক বেশি ফ্লারিশমেন্টের দিকে যায়। তখন দেখা গেল যে তোমার ওই কালচার, ল্যাঙ্গুয়েজ, এথনিসিটি, হিস্ট্রি, এগুলো নিয়ে একটা শেয়ার সেন্স গড়ে উঠতে শুরু করে মানুষের মধ্যে, যেটা একটা আস্তে আস্তে পলিটিক্যাল লেজিটিমেসির দিকে যাইতে থাকে, যে আমরা আমাদের সেম কালচার আছে, সেম ল্যাঙ্গুয়েজ আছে, সেম এথনিসিটি আছে, বা আমরা একটা কমন শেয়ার হিস্ট্রি আছে, যেগুলো তোমার যে ন্যাশনালিজম কোর্স যখন পড়াবে আস্তে আস্তে তখন দেখবা এই যে এই ধারণাগুলো, এগুলো অনেক বেশি তোমার এই ফ্রেঞ্চ রেভলিউশনের পরের থেকে নিয়ে এখন পর্যন্ত চলতেছে। কিন্তু 1990 আগে এটা একটা অনেক বেশি ডমিনেন্ট ফোর্স, ওই যে আমাদের আচার্য সাহেব আর বুজান সাহেবের। আরেকটা যেটা বলছে যে সাইন্টিফিক রেসিজম যেটা ছিল, যে এখন আমরা যেরকম দেখি যে বর্ণবাদ, তখনও বর্ণবাদটা এরকমই ছিল, এবং তখনকার হিসাবেও জিনিসটা এখন আমরা যেভাবে ট্রিট করি ওভাবেই ট্রিট করা হইতো। ধরে যে এবার যে মার্কিন ইলেকশনে কয়দিন আগে এই ফ্রয়েড সাহেব মারা গেলেন, ওইটার উপরে বেস করা যে ট্রাম্পের উপরে এত হম্বিতম্বি হইলো, এটা কিন্তু একটা ইস্যু। এরকম তখনকেও দেখা যেত যে এরকম তোমার আহ, এখন তো তোমার ডিসিশন জনগণের হাতে আছে এরকম ধরা হয়। তখন তো তোমার বিষয়টা ছিল অনেক বেশি এম্পায়ার বেস, ডাইনেস্টি বেস। তুমি যদি ডাইনেস্টি বা এম্পায়ারের কথা চিন্তা করো, ওইটার ভিতরে যে স্ট্রাকচার ছিল ওইখানেও তোমার ওই রেসিজম অনেক বেশি প্রকট ছিল, যে আমি একটা উন্নত রেস, ও একটা আমার নিচু রেস, এবং আমি ওর উপরে রুল করার জন্য প্রাকৃতিক ভাবেই একটা ক্ষমতা আমাকে প্রদান করা হয়েছে, যে আমি ওর উপরে রুল করতে পারবো। এখানে তোমার ডানকান বেল নামে একজন লোক আছে, উনি বলছিল যে 1919 এর আগে বা তখনকার যে সমাজ ব্যবস্থা, তখন দি মোস্ট ফান্ডামেন্টাল ইস্যুই ছিল রেই। মানে তুমি কি করবা না করবা, তোমার দেশ জাতি কে কি করবে না করবে, পুরো জিনিসটাই নির্ভর করতো রেইসের উপরে। এটা বলছে ডানকান বেল সাহেব। আরেকটা বিষয় ছিল যে ওই যে এর জন্যই তোমার ধরো ওই মানে রেসিজমের জন্য তুমি যে জিম্বাবুয়ের ইস্যু যদি তখন দেখো, এই অ্যাপারথেইড হইতেছে, আলাদা রুল হইতেছে, যারা কালো বা যারা সাদা এদের জন্য আলাদা রেস্টুরেন্ট হইতেছে, আলাদা রাস্তা হইতেছে, আর সবকিছু আলাদা হইতেছে। এই মার্কিন যুক্তরাষ্ট্র যদি দেখো যে এরকম আফ্রিকা থেকে ধরে ধরে নিয়ে আসতেছে লোকজন। ইন্ডিয়াতে তো ধরো তোমার নিজস্বই এক কাস্ট সিস্টেম ছিল। এই পুরো জিনিসটা যদি তুমি দেখো যে ওই তখন অনেক বেশি এরকম এই রেস দিয়ে অনেক বেশি জিনিসগুলোকে ডিফাইন করা হইতো। আরেকটা মজার জিনিস ওনারা বলছেন যে 19th সেঞ্চুরিতে ইম্পেরিয়ালিজম বা আহ, সাম্রাজ্য বিস্তার বা কলোনিয়ালিজম, এটা যে বিস্তার করছে, এটার জন্য ওনারা অনেক বেশি দায়ী করছে টেকনোলজিকে। ওনারা দুইজন, যে আমরা মনে করি যে এরকম ওই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আমরা অনেক বেশি সুবিধা পাইতেছি, অনেক কিছু পাইতেছি, সবই ঠিক আছে, কিন্তু এই যে যত রকমের কলোনিয়াল অ্যাক্টিভিটি হইতেছে, যত রকমের তোমার ওই কি বলবো এটারে, যত রকমের তোমার এরকম সাবপ্রেশন হইতেছে অন্য একটা ডাইনেস্টির উপরে তুমি করতেছো, পুরো জিনিসটাই ওনারা বলছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য এরকম হইতেছে। আরেকটা জিনিস বলছে যে তোমার যেহেতু টেকনোলজি আসতেছে, বা টেকনোলজির সাথে সাথে তোমার আসপেক্ট অন্যান্য গুলোতেও চেঞ্জ আসতেছে, তো ওনারা বলছে যে এর জন্য কমিউনিকেশন অনেক ধরনের পরিবর্তন আসছে। এই পরিবর্তনগুলো কি কি আনছে, কিছু জিনিস নিয়ে আসছে, ধরো তোমার কিছু নতুন রুলস নিয়ে আসছে, যেহেতু তুমি কমিউনিকেট করতে পারছো নতুন একটা উপায়, এই জন্য ওনারা বলছে কিছু নতুন নতুন রুলস আসতেছে। যেমন ধরো তোমার ওই ট্রিটি গুলা হইতেছে, পুরানো যে ওয়েস্টফেলিয়ান ট্রিটি হয়েছিল তখন তোমার ধরো একরকমের তুমি যদি দেখা বিষয়, পরবর্তীতে পুরো জিনিসটাই পাল্টায় যাইতেছে। আবার তোমার ধরো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হইতেছে ট্রিটি গুলোর জন্য, ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট অর্গানাইজেশন হইতেছে, আবার নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন হইতেছে। একটা হিসাব ছিল এরকম আমার কাছে, যে 1919-এর আগে পুরো ওয়ার্ল্ডে এরকম আইজিও কাজ করতো বডি হিসাবে 40টার মতো। অনেক বড় হিসাব, কিন্তু বড় সংখ্যা কিন্তু। যে এই যে তোমার ট্রিটি মিটি হাবি জাবি এগুলোর জন্য তোমার প্রায় 40টার মতো বড় ইন্টারন্যাশনাল গভর্নমেন্টাল বডি কাজ করতো তখন।
যেগুলো ধরো তোমার পিস নিয়ন্ত্রণ বা হাবিজাবি সব নিয়ন্ত্রণের জন্য কাজ করে। এটা গেল তোমার একটা দিক, আচার্য সাহেব আর বুজান সাহেব যা বলছে এটার উপরে বেস করে। এখন হইলো যে তোমার 1919 এর আগের ইন্টারন্যাশনাল রিলেশন কেন ইম্পর্টেন্ট, এটার উপর তো আরো কিছু লোকজন বলতে কথা বলছে না। ধরো তুমি যখন লিবারালিজম পড়বা তখন তুমি আলটিমেটলি জানাই যাবা যে লিবারালিজম কি বলতেছে। এখন লিবারালিজম ওই কান্ট সাহেব কি বলতেন পারপেচুয়াল পিসে, বা অন্য যারা আছে তারা কি বলতো পারপেচুয়াল পিসের সময় লিবারালিজম সম্পর্কে। বা রিয়েলিজম যখন তুমি পড়বা থুসিডিডিস কি বলতো, বা ম্যাকিয়াভেলি কি বলছে, এই জিনিসগুলো তখন তুমি আলটিমেটলি জানবাই। তুমি ওইটা যদি যাই নিয়ে যাও তো ওইটা নিয়ে যদি আমরা অনেক বেশি আলোচনা না করি, বরং এইটা বলি যে তখনকার ইন্টারন্যাশনাল রিলেশন কখনো যদি এগুলো বলার জন্য, তাহলে তখন আমি ইন্ডিভিজুয়ালি রিয়েলিজম কিভাবে বড় হইতে, ইন্ডিভিজুয়ালি লিবারালিজম আর কি লিবারালিজম কোথায় গিয়েছে ওইটা বলার একটা চান্স থাকে। কারণ এখানে এত অল্প সময়ে তোমার ধরো ওই পুরাটার বলার টাফ। এখন হলো যে ইন্টারন্যাশনাল রিলেশন 1919 এর আগে কিউরিক ডেভেলপমেন্টের জন্য বিট জেইন একজন আছে বা বিট জন নামে একজন আছে, উনি বলছে যে তিনটা জিনিস ক্লাসিক্যাল টেক্সট থেকে খুব বেশি ইউজ হইতো মানে ইন্টারন্যাশনাল রিলেশন যে এখনকার। আচ্ছা যাই হোক, তোমার ধরো বিট জন নামে একজন আছে বা বিট জেইন যাই বলো, উনি বলছে যে তিনটা জিনিস ক্লাসিক্যাল টেক্সট থেকে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, যেগুলো তোমার ওই যে এখনকার ইন্টারন্যাশনাল রিলেশনসে তোমার আলোচনা বা ইউজ হয়। কি কি? একটা হলো যে ফ্রিকুয়েন্টলি সাইটেড রাইটিং, মানে তুমি ক্লাসিক্যাল টেক্সটকে কখনোই বাদ দিয়ে নতুন কোন টেক্সট ক্লাসিক্যাল টেক্সটকে বাদ দিয়ে কখনোই নতুন কোন টেক্সট নিয়ে আলোচনা করতে পারবা না বা করো না, বা অন্য কেউ তোমাকে করতে দেয় না। যেমন ধরো তুমি যখনই রিয়েলিজম নিয়ে কাজ করতে যাবো তখনই দেখবো তোমাকে থুসিডিডের কথা বলতে হইতেছে, ম্যাকিয়াভেলির কথা বলতে হইতেছে, থমাস হবসের কথা বলতে হইতেছে, রুশোর কথা বলতে হইতেছে, শিলিং এর কথা বলতে হইতেছে। তুমি এদের বাদ দিয়ে কিন্তু যত কিছুই করো নতুন রিয়েলিজম তুমি ব্যাখ্যা করতে পারবে না। তুমি যখন লিবারালিজম নিয়ে কথা বলতে যাবো তোমাকে জন লকের কথা বলতে হবে, ইমানুয়েল কান্টের কথা বলতে হবে। তুমি যখন ইংলিশ স্কুল অফ থট নিয়ে বলবো তোমাকে হুগো গ্রোসিয়াসের কথা বলতে হবে। তুমি যখন মার্কসিজম নিয়ে বলবো অবশ্যই তোমার মার্কসের কথা বলতে হবে, আন্টোনিও গ্রামস্কির কথা বলতে হবে। আবার যখন তুমি পোস্ট মডার্নিজম নিয়ে বলবা দেখবো তোমার নিটশে আনতে হইতেছে, হেগেল আনতে হইতেছে। এই যে বিষয়গুলো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ভাই এই কোশ্চেনটি পরে করবো। বাবু কি শোনা যায়নি, কথা কাইটা আসছে, মানে ঠিক শুনি নাকি? ভাই বলতেছে ও বলতেছে যে এখন কি কোনো কোশ্চেন করবে নাকি পরে করবে সেটা জিজ্ঞেস করছে আর কি। ইচ্ছা ইচ্ছা, যদি তোমার মনে হয় যে এখন না করলে মারা যাওয়া করতে পারো, আবার যদি মনে হয় যে না পেটে চাপা রাখতে পারবা, ইচ্ছা মনে হয় এখন করে ফেলাই ভালো, কারণ পরে মারা যেতে পারো এই প্রশ্ন নিয়ে। বলো বলো। না ভাই, ভাই বলতেছিলেন যে আপনি যে ইমানুয়েল কান্টের কথা, ইমানুয়েল কান্টের তো ভাই তার পারপেচুয়াল পিস নামক যে থিসিস সেখানে লিবারেল পার্সপেক্টিভে বলছেন যে মানে আর্মামেন্ট should be reduced, states should respect other sovereignty, তো বলছে যে পলিটিক্যাল থিঙ্কার shouldn't have any integrity, তো বলছে যে সে আর কথা বলছে যে মানে ইউনিভার্সাল হসপিটালিটি নিয়ে কথা বলছে। তো আমার প্রশ্ন হলো যে ভাই যে এত সুন্দর মানে ভালো ভালো যে ভিউগুলো ছিল ডিসিশনগুলো থাকা সত্ত্বেও কেন তখন মানে সেগুলো মানে আমাদের কি বলতে হয় এটাকে মানে গ্রহণযোগ্য হয় নাই, বা কেন লিবারালিজম ভিউ থেকে মানে রিয়েলিজমটা ক্রিয়েট হয়? আমরা পারতাম না লিবারালিজমটা মানে লিবারালিজম যে ভিউটা ছিল সেটাই রাখতে বা পরে রিয়েলিজম না আসা। আমার প্রশ্ন এরকম যে লিবারালিজম ভিউ থেকে কেন বা মানে রিয়েলিজম তার মানে কি বলতে পারবো যে লিবারালিজম থেকে রিয়েলিজমটা বেস্ট? বিষয়টা হইলো, একটা সেকেন্ড, মানে তুমি কিভাবে দেখতেছো ঘটনা, আমি কিভাবে দেখতেছি ঘটনা, পুরো বিষয়টাই এটার উপরে নির্ভর করে। ধরো রাসেল স্যার 4টা বই দিছে তোমাকে আর আমাকে, 4টা বই দিয়া বলছে যে তোমরা দুজন ভাগ করে নাও। মানে এটা তুমি অনেক বড় আকারে চিন্তা না করে ছোট ভাবে যদি চিন্তা করো, 4টা বই দিচ্ছে তোমাকে আর আমাকে, দিয়া বলছে যে হ্যাঁ তোমার নাম কি শান্ত, শান্ত আর রায়ান ভাগ করে নাও 4টা বই। কারণ তোমার মনে হয়েছে যে তুমি পারপেচুয়াল পিসের মতে কোন রকম ভেজালে যাইবে না, তুমি 2টা বই নিবা, আমারে 2টা বই নিবা, এবং লিখিত থাকবে পুরো জিনিসটা যে ভবিষ্যতে যদি লাগে আমরা একজন আরেকজনের বই ইন্টারচেঞ্জ করতে পারবো। কারণ 4টা বই তো 4 রকম জ্ঞান আছে, 4টা বই 4 রকম জ্ঞান, আমরা তো ইচ্ছা করলে 4টা বই দুজন একসাথে নিয়ে নিতে পারি না। আবার মানে ভাগ তো করতে হবে, যে 2টা বই দুজন আমার মানুষ। তুমি কি করলা যে লেখলা যে এই বই এতদিন পর্যন্ত আমি রাখতে পারবো, এ বি সি ডি বই, তাহলে এ বুক এন ভাই 7 দিন রাখবে, বি বুক আমি 7 দিন রাখবো, সি বুক আবার এন ভাই 7 দিন রাখবে, ডি বুক আমি আবার 7 দিন রাখবো, এরকম করে জিনিসটা ঘুরবে।
তা হঠাৎ করে আমার মনে হলো যে না উদয় সেই 46-47 পিচ্ছি, ওর সাথে এত গ্যাঞ্জামের কি আছে, সব বই আমার। এখন তুমি বলো তুমি ঠিক না আমি ঠিক? তাহলে ভাই পার্সন টু পার্সন বেনিফিট করে জিনিস। হ্যাঁ, এইটার জন্যই তোমার পরে ফ্রয়েড এত বিখ্যাত হয়েছে, এইটার জন্যই তোমার ওই যে উইটগেনস্টাইন পরে এত বিখ্যাত হয়েছে। ধরো এই যে তোমার অ্যানালাইটিক ফিলোসফি এত বিখ্যাত কেন হয়েছে, কারণ ওরা পরে এসে এই জিনিসগুলো বলছে যে না থিওরি মিউরি তুমি যাই দাও, আগে তোমার ঠিক করতে হবে অ্যাক্টরকে। তুমি যখন রিয়েলিজমে যাইতেছো অ্যাক্টরকে স্টেট, তুমি যখন লিবারালিজমে যাইতেছো তুমি দেখতেছো কি অ্যাক্টরকে ইন্ডিভিজুয়াল। তুমি যদি ইন্ডিভিজুয়াল অ্যাক্টরও নাও তোমার কিন্তু ব্যারিয়ার দিতে হইতেছে, যে কনস্টিটিউশন দেশে থাকতেছে। তুমি লিবারালিজম এই ইন্ডিভিজুয়ালিজম বলে কিন্তু ছাড়া দিতেছো না যে না যার যা মন চায় সে তাই করো, তোমার কিন্তু ব্যারিয়ার দিয়ে মানুষকে আটকাইতে হইতেছে। কারণ কি, কারণ যে তুমি ম্যাকিয়াভেলিতে গেলে পাবা যে হিউম্যান নেচার বেসিক্যালি খারাপ। যদি এইটাও না নাও তুমি এরকম দেখবে যে তোমার স্বার্থের চাহিদা বা স্বার্থে যে দ্বন্দ্ব থাকবে, তোমার একরকম স্বার্থ থাকবে আমার একরকম স্বার্থ থাকবে, তুমি একরকম ভাবে তোমার পৃথিবী দেখবে আমি একরকম ভাবে আমার পৃথিবী দেখবে। তো এই 4টা বই আমার মনে হয় এই 4টা ক্ষেত্রে বই এই ক্ষেত্রে ভাই এই ক্ষেত্রে কিভাবে সামগ্রিক তো উন্নয়ন হবে না আমার মতে। আমি মনে করছি এটা যে রিয়েলিস্ট পয়েন্ট অফ ভিউ যদি তাহলে সামগ্রিক উন্নয়ন নিয়ে একদিন আলোচনা করতে হবে, কারণ সামগ্রিক উন্নয়ন বলতে তুমি কি আচ্ছা বুঝছো, ঠিক আছে ভাই, আমি অন্য জিনিস বুঝতেছি। আমার ধরো সামগ্রিক আলাদা সংখ্যা আছে প্রত্যেকটা জিনিস। মানে বিষয়টা সবচেয়ে বড় সমস্যা যেটা, এটা তো আসলে তোমার ইয়া না, ন্যাচারাল সায়েন্স না। তা আমি ধরো আজকে সামগ্রিক উন্নয়নের একটা সংজ্ঞা দিয়েই দিতে পারি, হ্যাঁ তুমি ধরো কালকে সকালবেলা উঠে বললা যে না ভাই এটা মানবো না। হ্যাঁ সরি তো যেটা বলতেছিলাম যে ধরো তুমি একরকম ভাবে পৃথিবী দেখবে আমি একরকম ভাবে পৃথিবী দেখবো। ধরো তোমার ওই যে তুমি যদি ইয়া নাও ডেভেলপমেন্ট থিওরির কথাও বলো যে ডেভেলপমেন্ট একরকম ভাবে হইতেছে না কেন। এই বছরে যে কি নাম বেটার, এই বছর না গত বছর 19-এ ওই যে পাইলো অভিজিৎ ব্যানার্জি, উনি কিন্তু এডুকেশন দিয়ে ডেভেলপমেন্ট সেক্টরকে ব্যাখ্যা করতে চাইছে। মানে ওনার কাছে মনে হচ্ছে যে এডুকেশন যদি তুমি আগায় নিয়ে যাও, এটার জন্য অনেক রকম বিষয় ছিল, আবার অমর্ত্য সেন দেখা গেছে যে পভার্টি রিডাকশন নিয়ে বড় বড় কাজ টাজ করছে। এক একজন কিন্তু এক এক ভাবে দেখতেছে, যে একজন ডিরেক্ট মার্কেট ফেলিওর বা গভর্নমেন্ট ফেলিওর কিভাবে ঠেকানো যায় এইটার উপরে বেস করে পভার্টি রিডাকশন করতে চাইতেছে। আরেকজন চাইতেছে তোমার ধরো ওই এডুকেশন বেস। আবার ধরো তোমার জোসেফ স্টিগলিটস একজন ছিল ডেভেলপমেন্ট, যদি বলো ডেভেলপমেন্ট সেক্টরে কাজ কি বলবো ডেভেলপমেন্ট থিঙ্কার যদি বলো। এরা আবার দেখতেছে যে না এশিয়ান ফিনান্সিয়াল যে ক্রাইসিস এইটার পরে আইএমএফ এর কি ভূমিকা। এক একজন এক এক ভাবে দেখবে। তুমি যে বলো যে রিয়েলিজম রাইট না লিবারালিজম রাইট, এটার আসলে আমার কাছে কোনো অ্যান্সার নাই, কারণ এক একজন এক এক ভাবে দেখবে জিনিসটা। জি ভাই থ্যাংক ইউ। বুঝে গেছে বাবু? জি ভাই জি Thank ভাই you. বুঝতে পারছি। আচ্ছা, এই গেল তোমার বিট ডিজাইনের প্রথম বিট জনের কথা বলতেছিলাম, মনে আছে যে 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল টেক্সটের। যে একটা হলো যে খুব ফ্রিকুয়েন্টলি এটা সাইটেড হয় ইন্টারন্যাশনাল রিলেশনস এর নতুন যেই টেক্সট গুলা এটাতে। সেকেন্ড যেটা এটা হলো যে তুমি নতুন যে মানে এখনকার যে পলিটিক্যাল আসপেক্ট এগুলাকে জাস্টিফাই করে অনেক বেশি, পুরাতন ঘটনা দিয়ে তুমি করতে পারো। নিল সে তার জিনিসটাকে এরকম নতুন জ্ঞান উৎপাদন করার জন্য তুমি ওগুলাকে ব্যবহার করতেছো। 2 নম্বর হলো তুমি যদি কোনো আকাম কুকাম বা ভালো কাজও করতেছো সেটাকে জাস্টিফাই করতে পারতেছো। আরেকটা হলো যে তুমি কন্টেম্পোরারি যে নতুন চিন্তা করতেছো, এইটা তো তোমার যেহেতু সোশ্যালি আমরা যেহেতু সোশ্যাল সায়েন্স এইটা পুরো জিনিসটা, এইটাকে তো তুমি হঠাৎ তুমি বললে মানুষ মানবে এরকম না। তো তোমাকে কিছু পুরাতন স্ক্রিপচার আনতে হইতেছে যেগুলোর উপরে বেস করে তুমি বলতে পারতেছো না অনেকে আমার আগে এই বলছে, এগুলোকে ডিফাই করে অথবা এগুলোকে অ্যাকুমুলেট করে আমি নতুন একটা জ্ঞান আনলাম। তোমার কি এটা নতুন জ্ঞান আনলাম যেটা হলো তোমার যে এইটা দেখি ওর 2-1 কমে গেছে নাকি? হ্যালো, তুই কি আদৌ আছে? হ্যাঁ ভাই শুনতেছি। আচ্ছা, যেটা বলতেছিল আর কি, একটা বললো যে হইলো ওই অনেক বেশি সাইট করা হইতেছে, আর সাইট মানে উল্লেখ করা হচ্ছে নতুন তথ্যের সময়। আর হইলো যে নতুন যে জ্ঞান উৎপাদন রয়েছে এটা জাস্টিফাই করতেছে। আর হইলো যে কন্টেম্পোরারি যদি নতুন কোনো জ্ঞান উৎপাদন করতে যাও সেই জ্ঞান উৎপাদনের জন্য তোমার পুরাতন জ্ঞানকে লাগতেছে, যেগুলোর উপরে ভিত্তি করে তুমি নতুন জ্ঞান উৎপাদন করতে পারতেছো। যেমন তোমার যে রবার্ট কেইগান নামে একজন আছে, উনি বলতেছে যে তুমি যদি ইউরোপিয়ান ওয়ার্ল্ড ভিউ বা ইউরোপিয়ান
যে চিন্তা, ইউরোপিয়ান যেই ফিলোসফি বা ইন্টারন্যাশনাল রিলেশন যে তত্ত্বগুলাকে দেখো, এগুলাকে উনি মোস্টলি বলছে কান্টের সাথে অনেক বেশি মিলে। ইউরোপিয়ান কেন মিলে দেখো, একদম সোজা হিসাব যে ওই তোমার ইউরোপিয়ান ইউনিয়ন বানাইছে ওরা, তারপরে ধরো তোমার এর আগে যে ট্রিটি অফ ভার্সাই, তারও আগে যদি তুমি যাও ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া 1648-এ বা 44 থেকে প্রসেসটা শুরু হয়েছে, এই পুরো জিনিস যাই কিছুই হোক, এইগুলা অনেক বেশি তোমার কিউমুলেটিভ ডেভেলপমেন্টের কথা বলতেছে, ওয়ার ঠেকানোর কথা বলতেছে। তো উনি বলতেছে যে ইউরোপিয়ান ওয়ার্ল্ড ভিউটা অনেক বেশি কান্টিয়ান, আবার আমেরিকান ওয়ার্ল্ড ভিউ উনি বলতেছে অনেক বেশি হবসিয়ান। রবার্ট কিগান বলতেছে, ওনার বইটা ছিল নাম সম্ভবত পাওয়ার অ্যান্ড উইকনেস বা এরকম কিছু একটা বই নাম ছিল রবার্ট কেগানের। তো ওইখানে উনি বলতেছে হ্যাঁ, ইউরোপিয়ান ওয়ার্ল্ড ভিউ যদি অ্যাজ এ হোল উনি হাতে নেয়, তাহলে উনি বলবে যে এটা একটা কান্টিয়ান দর্শন দেখতেছে অ্যাজ এ হোল, পুরোটাকে একবারে। আবার যদি উনি আমেরিকান ওয়ার্ল্ড ভিউটাকে নেয়, তাহলে অ্যাজ এ হোল উনি এটাকে বলবে একটা হবসিয়ান ভিউ, যেখানে ধরো তুমি কালেকটিভলি আক্রমণ ঠেকানোর কথা বলতেছে। ন্যাটো বানাইছে ইউএসএ, ও আগ্রহীরা হয়েছে। এটা হলো আরেকটা দিক গেল, যে তিনটা দিক এই পিট জন এটা বলতে। আরেকটা জিনিস মজা হইলো যে মাইকেল ডয়েল নামে একজন আছে, উনি বলছে যে ইন্টারন্যাশনাল রিলেশনস অনেকগুলো আসপেক্ট তুমি এরকম পাবা যেগুলো তোমার কি বলবো হিস্ট্রি দিয়ে তোমার ব্যাখ্যা করা সবসময় সম্ভব হয় না। তো ওগুলোর জন্য হয় কি, তুমি মানে হিস্ট্রিতে ব্যাখ্যা করা এর জন্য সম্ভব হয় না যে স্ক্যাটারলি অনেক জায়গায় অনেক রকম তথ্য ছড়ায় থাকে। তো ওগুলাকে যদি তুমি এক জায়গায় নিয়ে আসো, এক জায়গায় নিয়ে এসে যদি তুমি ওগুলাকে সাহায্য করো অন্য নতুন গুলো বুঝতে, তাহলে কি হবে, তুমি স্ক্যাটার্ড ইনফরমেশন গুলো একটা সার্টিন বক্সের মধ্যে না, থিওরির মধ্যে না, তুমি ওইটা দিয়ে নতুন কোনো ঘটনা ব্যাখ্যা করতে পারবে। এটা বলতে মাইকেল ডয়েল। যেমন ধরো তোমার উনি বলছে যে এরকম যে তুমি যদি লিবারেল হও বা রিয়েলিস্ট যা কিছুই হও, ট্রিটি অফ ওয়েস্টফেলিয়ার একটা উদাহরণ এরকম আমি দিতে পারি। ধরো 1648-এ তোমার ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া হইলো, মানে ইউরোপিয়ান শক্তিগুলো ছিল, ধরো সুইডেনের ভাগ কি হবে, ফ্রান্সের ভাগ কি হবে, তারপরে তোমার তখন যে প্রুশিয়া ওরা কি ভাগ পাবে, রাইনল্যান্ড কে পাবে, এই যে এখন যে আলসাস লোরেন, আলসাস লোরেন কিন্তু তোমার ওই তখন থেকেই ফ্রান্সের কাছে, এই 48 থেকে 1648 এর ওয়েস্টফেলিয়া থেকে এত বড় ট্রিটি হয়েছে। তুমি বলতেছো এটা আধুনিক বিশ্ব ব্যবস্থার আধুনিক সভারেনিটির ভিত্তি। অটোমান এম্পায়ার কিন্তু ট্রিটি অফ ওয়েস্টফেলিয়ার পার্ট ছিল না। কেন? এইটা যদি তুমি বুঝতে যাও, তাহলে তুমি ধর কি পুরো অটোমান সাম্রাজ্যের হিস্ট্রি ঘাটবা, তুমি সোজা হিসেবে দেখতে পারবা যে এইখানে যেই মানে এইখানে যেই তোমার কি বলবো চুক্তির যে ধারাগুলো ছিল বা যেই ভাগাভাগি ছিল, এইটার সাথে অটোমান সাম্রাজ্যের স্বার্থের একটা দ্বন্দ্ব ছিল, ইন্টারেস্টে। মানে ওরা রিয়েলিস্ট ওয়েতে চিন্তা করছে যে না, আমরা আমাদের স্বার্থ বাদ দিয়ে অন্য আরো জনের স্বার্থ সার্ভ করতে যাবো, সোজা হিসাব। এইটাকে তুমি ধরো তখনকার অনেকগুলো ইনফরমেশন ঘাটাঘাটি না করে এক জায়গায় জোড়া না দিয়া, তুমি চাইলে কি করতে পারতেছো, এক কথায় বলে দিতে পারতেছো যে না, দিস ইজ দি অনলি থিং, যে আমরা রিয়েলিস্ট ওয়েতে চিন্তা করি। এতক্ষণ তো তোমার অনেক কিছুই বললাম। এখন তুমি যখন নতুন থিওরি যারা পড়তেছো, ধরো এই লিবারালিজম বা নিও লিবারালিজম, তারপর ধরো ফাংশনালিজম পড়তেছো, কনস্ট্রাকটিভিজম পড়তেছো, স্ট্রাকচারালিজম পড়তেছো, যাই পড়তেছো, প্রত্যেকে তুমি একটা জিনিস দেখতেছো যে পুরাতনদের কথা বলা হইতেছে। কাদের কথা বলতেছো, ধরো তুমি এই যে হবসের কথা, কান্টের কথা বলতেছো, এদের কথা বলতেছে কেন, এটা তো এতক্ষণ বললাম যে এই কারণে এদের কথা বলতেছে। এখন তোমাদের সুবিধার জন্য যে 1919 এর আগের ইন্টারন্যাশনাল রিলেশন কি ছিল ওইটা একটু বুঝ দেওয়ার জন্য এতক্ষণ তো বললাম যে কেন আসলে দরকার, এখন বলি যে কি ছিল আসলে, ওইটা যদি তোমাদের বলতে চাই। তা আমি ঠিক করি যে থুসিডিডিসের তো কাহিনী তোমরা সবাই জানো, পেলোপনেসিয়ান ওয়ারের উপরে বই লিখছে। এক কথায় যদি বলে দিই, পেলোপনেসিয়ান ওয়ারের উপরে ওনার বইটা ছিল, ওইটাতে ছিল উনি বলছে যে কারো যদি শক্তি থাকে সে শক্তি খাটাবে, কারো যদি শক্তি না থাকে আটকানোর, তাহলে সেটা আটকাবে না, ট্রাই করবে না, সে পাওয়ার ফোর্স ওই যেটি অ্যাবজর্ব করবে। এর বাইরে যদি কয়েকজন থিওরিস্টের কথা বলি, ফিলোসফারের কথা বলি, তাহলে তুমি বুঝবা যে এদের উপরে ভিত্তি করে এখনকার যে ইন্টারন্যাশনাল যে নতুন যে সিস্টেমটা এটা দাঁড়ায়। যেমন একজনের কথা যদি আমি বলি যে সেন্ট থমাস অ্যাকুইনাস, ধরো উনি যেরকম 1300 শতাব্দীর মানুষ ছিল, 1274 সম্ভবত মারা গেছেন উনি, 74-75 এরকম একটা টাইমে 1200 উনি মারা গেছেন। উনি অনেক বেশি ইম্পর্টেন্ট একজন ফিলোসফার ছিলেন। কেন? কারণ উনি বলছেন যে এক্সিস্টেন্স অফ গড, খেয়াল করো তখন কিন্তু পুরো জিনিসটা চার্চ দিয়া তোমার ঠিক হইতেছে, চার্চ যা বলতেছে চার্চের উপরে বেস করে তোমার পুরো ওয়ার্ল্ড ভিউ তৈরি হইতেছে। চার্চ যদি বাদ, চার্চের বাইরেও যদি তুমি মুসলিম সাম্রাজ্য বা সভ্যতার কথাগুলো বলো, বা ইন্ডিয়াতে হিন্দুইজমের কথা বলো, ইন্ডিয়াতে হিন্দুইজমের কথা যদি বলো, পুরো জিনিসটা কিন্তু ধর্মীয় ভাবে অনেক বেশি তোমার ইনফ্লুয়েন্স। এরকম যদি হয়, ওই সময় দাঁড়ায় উনি বলতেছে যে গডের এক্সিস্টেন্স রিজন এবং রেশনাল এক্সপ্লেনেশন দিয়ে তোমার কি বলবো
প্রুভড হইতে হবে, বা বিলিফ সিস্টেমটা গডেরই থাকবে, গডই মাঝখানে থাকবে, কিন্তু তুমি শুধু শুধু রিলিজিয়াস স্ক্রিপচার পড়ছো বা তোমার রিলিজিয়াস এক্সপিরিয়েন্স আছে কিছু, তুমি কিছু আধ্যাত্মিক গুরুর কাছে গেলা, এইভাবে গডের এক্সিস্টেন্সটা উনি চায় নাই, যেভাবেই থাকে। রাদার উনি চাইছে যে না, উনি যেহেতু আছেই এত বড় একটা সত্তা, তাহলে আমরা এরকম করি যে রিজন বা রেশনাল এক্সপ্লেনেশনের মধ্য দিয়ে আমরা ওনার এক্সিস্টেন্সটাকে মাইনা নিই। এটা বলছে প্রথম সেন্ট থমাস অ্যাকুইন। মানে খেয়াল করো, ওটা কিন্তু 1300 শতকে উনি বলতেছে। তুমি অনেক পরে এসে দেখতেছো যে অ্যানালিটিক ফিলোসফি আসতেছে, অনেক পরে এসে তুমি পোস্ট মডার্নিজমে গিয়া তুমি এই ডিকনস্ট্রাকশনের কথা বলতেছো, তুমি এই সময় এসে বলতেছো যে রেশনাল এক্সপ্লেনেশন দরকার। বা আরো পরে ধরো তোমার 18 শতকে 17 শতকে এসে লোকজন বলতেছে যে রিজন অনেক বেশি গুরুত্ব দিতে হবে, সবকিছুর বেস থাকতে হবে, লজিক দিয়ে ব্যাখ্যা করতে হবে। কিন্তু সেন্ট থমাস অ্যাকুইনাস এই 1300 শতকে বলে রাখছে না, আমাদেরকে যে কোনো কিছুই এটা রিজন বা রেশনাল একটা এক্সপ্লেনেশন দিয়ে এটাকে ব্যাখ্যা করা উচিত। উনি আরেকটা জিনিস করতেন যে উনি প্লেটোনিক অ্যারিস্টটলিয়ান যে প্রিন্সিপাল অফ রিয়েলিজম, অ্যারিস্টটল বা প্লেটোর যে রিয়েলিজমটা ছিল, এটাকে উনি অনেক বেশি প্রেইজ করতেন। উনি বলতেন যে আহ, কি বলবো, পৃথিবীতে কিছু জিনিস আগে থেকেই থাকে, এগুলোকে মাইনে নেওয়া উচিত, এবং এগুলোকে মাইনে নিয়ে এগুলোর উপরে দাঁড়াই বাকি জিনিসগুলোকে ব্যাখ্যা করা উচিত। লজিকের একদম ধরো বেসিক যে তোমার তো একটা অ্যাজাম্পশন থাকতে হবে, যে অ্যাজাম্পশনের উপরে বেস করে তুমি বাকি জিনিস তোমার আহ, যুক্তি দ্বারা করাবা, পরবর্তী স্টেপ গুলা ডিডাকশন বা ইন্ডাকশন যাই বল। এইটা এই যে এরকম উনি বলছে যে এই সেন্ট থমাস অ্যাকুইনাস যে কিছু জিনিস সার্টেন থাকে, এগুলোকে মাইনে নিতে হয়, আর এগুলোকে মাইনে নেওয়ার পরে এগুলোর উপরে বেস করে তোমার নতুন যে জ্ঞান ওগুলোকে তুমি দাঁড়া করো। আরেকটা জিনিস হলো যে উনি অ্যারিস্টটলিয়ান যেই ক্রিশ্চিয়ান প্রিন্সিপাল ছিল, বা অ্যারিস্টটলের যেই তোমার উনি অনেক বড় ভক্ত ছিলেন, এটা এক কথা যদি বলে দিই যে তুমি অ্যারিস্টটল যা পড়বা দেখবা যে ওই সেন্ট থমাস অ্যাকুইনাস অনেক বেশি এগুলোই বলতেছে ঘুরে ফিরে। এই গেল সেন্ট থমাস অ্যাকুইনাসের হালকা পাতলা। এরপরে তুমি ধরো অ্যারিস্টটলের কথা যদি অল্প একটু বলি, এরকম যে উনি বলছে যে যত কিছুই তুমি জ্ঞান করো, কনসেপ্ট নলেজ যা কিছু হোক, এটা একটা সার্টেন পারসেপশনের উপরে বেস করে হইতে হবে। মানে হঠাৎ করে তুমি বললা সূর্য উঠে পশ্চিম দিকে বা সূর্য উঠে পূর্ব দিকে, কোন দিকে অস্ত যায় তুমি বললা, এইটা বলার জন্য তোমার আগের থেকে একটা কোনো কিছুর উপর একটা দাঁড়ায় তোমাকে এটা বলতে হবে, তোমার সার্টেন কিছু পারসেপশন বা তোমার নিজস্ব কিছু ধারণা থাকতে হবে, প্রুফ, এগুলোর উপরে বেস করে তোমার নতুন কনসেপ্ট বা নলেজ দাঁড়াবে। যদি তোমার পুরাতন কোনো জ্ঞান থাকে, সেগুলোর জন্য তোমার একটা পুরাতন পারসেপশন থাকতে হবে, যেটার উপরে দাঁড়ায় তোমার নতুন এই জ্ঞান তুমি দাঁড়া করাবে। অ্যারিস্টটল তোমার আর্গুমেন্টের কথা বলছে যে তোমার লজিক সবসময় আর্গুমেন্টেটিভ হওয়া উচিত। এটা হলো তোমার একদম বেসিক মেথোডোলজি লজিকের। তারপর উনি আরেকটা জিনিস বলছে যে নলেজ ইজ বেসড ফ্রম দি স্টাডি অফ থিংস দ্যাট হ্যাপেন ইন দি ওয়ার্ল্ড। মানে যা কিছু ঘটে এটার উপরেই তোমার নলেজ থাকা উচিত, এর বাইরে উনি বলছে যে বাকি কিছু নলেজ না, এটা অন্য কিছু, পানি খাই না। তারপর উনি আরেকটা কথা বলছে যে নলেজ যেটা, এটা তো তোমার যেটা পৃথিবীতে ঘটে এগুলোর উপরে বেস করে। যদি আরো ঘাটাঘাটি করতে মন চায়, তোমরা কনফুসিয়াস নিয়ে হালকা পাতলা একটু পড়াশোনা করে দেখতে পারো, যে ওই বোথ পার্সোনাল এন্ড গভর্নমেন্ট ডেভেলপমেন্টের উপরে ওনার কি মতামত ছিল। তারপরে তোমার ফ্যামিলি বন্ড, এল্ডারলিশিপ মানে বড়দের সম্মান টম্মান করা, তারপরে ধরো তোমার অ্যানসেস্টর বা ম্যারিটাল লয়ালটি, এই যে বিষয়গুলো এখন আমরা বিশ্বাস করি, এগুলো কিন্তু কনফুসিয়াস থেকে আসছে। তুমি যদি চাও, মানে এটা খুব বেশি ইন্টারন্যাশনাল রিলেশনের সাথে সম্পর্কিত না, কিন্তু তুমি যদি চাও তুমি কনফুসিয়াস নিয়ে অল্প একটু ঘাটাঘাটি করে দেখতে। এরপর আরেক কথা বলবো যে রেনে দেকার্তে। রেনে দেকার্তে উনি ছিলেন 17 শতকের মানুষ, ধরো 1650 মারাই গেছেন উনি, তাহলে উনার যা তুই 1600 ওই ধরো এর আগে ওই 41, 44, 49, এটা হচ্ছে বরং উনি বলছে যে মানুষ প্যাশন দিয়ে অনেক বেশি কি বলবো গভর্ন হয়। যে তুমি চাইতেছো সূর্যরে তুমি দক্ষিণ দিকে উঠতে দেখবা, তুমি কি করবা, তুমি প্রমাণ করার চেষ্টা করবো যে না এটা উত্তর না এটা দক্ষিণ, আচ্ছা আমি যদি এই দিক দাঁড়াই তাহলে এইটা হবে, আচ্ছা আমি যদি মাথা নিচু দিয়ে দাঁড়াই উপর দিয়ে দাঁড়াই, মানে তুমি অনেক রকম যুক্তি দ্বারা করানোর চেষ্টা করবা, কুযুক্তি বা অযুক্তি যাই বলো, তোমার নিজের সত্যটা বা তোমার তোমার নলেজটা প্রতিষ্ঠা করা। ক্যাটাগরির কথাটা মাইনে, নলেজ যেটা তোমার এক্সিস্ট একই রকম, যে ওই যেটা দেখবো ওটা বিশ্বাস করবে। কিন্তু উনি আবার ধরো একটু পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপরে গুরুত্ব দিতেন। হিউমের আরেকটা জিনিস ছিল, উনি বলছে যে ইন্ডাকশন নিয়ে ওনার একটু প্রবলেম ছিল। ধরো তোমার ওই ইন্ডাকশন ডিডাকশন তো পার্থক্যটা বুঝো, যে ডিডাকশন হলে তোমার আগে তুমি একটা থিওরি ফর্ম করবা, ওইটার উপর তুমি একটা হাইপোথিসিস দিবা, তারপর তুমি অবজার্ভ করতে থাকবা ঘটনা টটনা, তারপরে তুমি একটা কনফার্মেশনের দিকে যাবে। আর ডিডাকশন, এটা হলো ডিডাকশন। আর ইন্ডাকশনের বিষয়টা হলো যে
তুমি আগে অবজার্ভ করবা, এটার উপর একটা প্যাটার্ন দ্বারা করাবা, তার উপরে তোমার একটা হাইপোথিসিস থাকবে, ফাইনালি গিয়ে তুমি একটা থিওরি দ্বারা করাবা। তো হিউম বলতেছে যে আমরা যে অবজার্ভ করবো, যদি আপনি একটু বলতেন ভাই, ইন্ডাকশন ডিডাকশন একটু বলতেন। ইন্ডাকশন ডিডাকশন ডিডাকশন হইলো যে তুমি আগে একটা থিওরি ফর্মুলেট করো, তোমার মাথায় একটা থিওরি আছে। ধরো তুমি দেখলা তুমি রিয়েলিজম দিয়ে এখন ওয়ার্ল্ড ভিউ ব্যাখ্যা করো না, যে মার্কিন যুক্তরাষ্ট্র তো স্বার্থ দিয়ে পৃথিবী কাজ করতেছে, তার স্বার্থ বিরোধী কিছু করতে দিতেছে না, এটা হলো ডিডাকশন, কারণ তোমার মাথায় রিয়েলিজম আছে। তুমি ওটার উপরে বেস করে একটা হাইপোথিসিস দিছো, অবজার্ভ করছো যে ঘটনা কি হইতেছে, আচ্ছা ইউএসএ কি করতেছে, আচ্ছা এই করতেছে, ইরাকে ঢুকে গেল, ও আচ্ছা কোরিয়ার সাথে নতুন চুক্তি করতে চাইতেছে, নর্থ কোরিয়ার সাথে, চায়নার সাথে ট্রেড ওয়ার হয়ে গেল, আচ্ছা তাহলে ধরে আমি জিনিসগুলো এগুলো পাইলাম, তাহলে কনফার্ম হইলাম স্বার্থের বাইরে কিছু করা, এটা হলো ডিডাকশন। ইন্ডাকশন হলে তুমি শুরুতে অবজার্ভ করা শুরু করবে, আচ্ছা কি কি হইতেছে, তুমি ওগুলোর উপর দ্বারা একটা প্যাটার্ন বাড়ি করলে, যে সার্টেন থিং গুলো ওর স্বার্থের দিকেই যায়। আচ্ছা এগুলোর উপর ভিত্তি করে তুমি একটা হাইপোথিসিস তুমি দাঁড়া করাইলা, যে এরকম যে হ্যাঁ ও স্বার্থ ছাড়া স্বার্থের বাইরে কিছু করে না। এরপরে তুমি ফাইনালি গিয়ে হাইপোথিসিস টেস্ট করে দেখলো যে না এটাই, আমি যে এতদিন অবজার্ভ করছি প্যাটার্ন বাই করছি যে স্বার্থের বাইরে কিছু করে না, তাইলে মার্কিন যুক্তরাষ্ট্র তো স্বার্থের বাইরে যায় না, মানে মার্কিন যুক্তরাষ্ট্র রিয়েক্ট। বুঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, তো ইন্ডাকশন নিয়ে ডেভিড হিউমের প্রবলেম ছিল, উনি অনেক বেশি ডিডাকশনে বিশ্বাস করতেন, যে সার্টেন সেট অফ প্যাটার্ন করবে, তারপরে থিওরি ফর্ম করবে, এটা অনেক বেশি মানুষের জন্য টাফ। কারণ উনি বলছে যে মানুষ ওই তুমি ওই তোমার নিজের যে রেশনাল জাস্টিফিকেশন আছে ওইটা দিয়ে তুমি দুটো আলাদা ঘটনা হঠাৎ করে বাই করে ফেলতে পারবে না। তোমার কাছে মনে হবে যে না যেহেতু একই, যেহেতু সেম, বা তুমি একই রকম বাই করার, একই রকম সিমিলারিটি বাই করার চেষ্টা করবে। এরই বলছে ডেভিড হিউম, যে মানুষ অনেক বেশি সিমিলারিটি দেখেছে, কনজয়েন্ট ইস্যু গুলো অনেক বেশি তার চোখে পড়ে, এই জন্য মানুষের জন্য ইন্ডাকশন একটু টাফ। আচ্ছা, আরেকটা জিনিস উনি বলছে যে হিউম্যান বিং তার এই ক্যাপাসিটিটা খুব কম, যে ট্রু কনসেপশন অফ সেলফ, যে আমি আমার নিজেকে বাই করবো, মানে ধরো আমি ওই ইন্ডিভিজুয়ালিজমের দিকে যে অনেক বেশি যাবো, এটা জন্য তো আমার আগে নিজেকে বুঝতে হবে। তো উনি বলছে এইটা একটু কম আছে মানুষের, সেই জন্য তোমার কি করতে হবে পরে, কিন্তু এই যে এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু পরে তোমার যে কনস্টিটিউশন মানুষ দিল কেন, কারণ তুমি নিজেরই চিনো না, আবার আমি তো তোমার উপরে কিছু ইম্পোজ করতে পারতেছি না। তো যেহেতু তুমি এটা দিয়ে অন্য কারো ক্ষতি করতে না পারো, এর জন্য তোমার উপরে কিছু সার্টেইন রুলস আমি জারি করলাম, যেগুলোর উপরে বেস করে তুমি লিবারাল হইলা, আবার অন্য মানুষ ক্ষতিও করলাম। আরেকটা জিনিস হলো উনি আর্গু করছে যে মোরাল অ্যাবসলিউট বলে কিছু থাকা উচিত না, যে এথিক্যাল বিহেভিয়ার বা ট্রিটমেন্ট যেগুলো আমরা এই ইমোশন, সেন্টিমেন্ট বা আমাদের ইন্টারনাল প্যাশন দিয়া ব্যাখ্যা করার চেষ্টা করি, যে এই ধরো তোমার কি বলবো, একটা ডিজায়ারেবল আউটকাম চাই আমরা, যে আমি এখন তোমার সাথে শুদ্ধ ভাষায় ভালো মতো কথা বলবো, তাহলে তুমি আমার ভালো জানবা, তোমার মনে হবে যে না ভাই তো আসলে স্পষ্ট উচ্চারণে ভালো মতো কথা বলতে। কেন? কারণ তোমার মাথায় কিছু সেট অফ থট আছে যে শুদ্ধ উচ্চারণে স্পষ্ট উচ্চারণে কথা বললে মানুষ ভালো হইতে পারে, মানুষের পড়াশোনা ভালো থাকতে পারে, ভালো ফ্যামিলির হইতে পারে, হাবি যে অনেক কিছু তোমার মাথা থেকে আগে থেকে প্রিসাপোজিশন আছে। হিউম এগুলোর ব্যাপারে অনেক বেশি উনি বলছে যে এটা থাকা উচিত না। তুমি যখন ওয়ার্ল্ড ভিউ দেখবা বা তুমি যখন মোরালি কোনো কিছু ডিফাইন করতে যাবা, অ্যাবসলিউট কোনো কিছু ধরে নেওয়া উচিত না, রাদার তুমি ডিডাকটিভ একটা মেথড টুকটাক ইউজ করতে পারো, এটা বলছে। এরপর আসলে আমাদের কান্ট সাহেব, উনি তো রিজন নিয়ে সারা জীবন কান্নাকাটি করে গেছে। উনি বলছে যে রিজন ইজ দ্য আলটিমেট থিং। কান্টের রিজন কিন্তু আলাদা, ধরো কান্টের রিজন কি এটা বুঝতে হলে তোমার আলাদা একদিন পড়াশোনা করতে হবে। আমরা নর্মালি রিজন বলতে যা বুঝি, কান্ট রিজন বলতে এটা বুঝায়। এই যে ক্রিটিক অফ পিওর রিজন বা যে বইটাই নামই তুমি বলো, ওই যে কি ক্রিটিক অফ জাজমেন্ট, মেটাফিজিক্স অফ মোরাল, যাই বলো, ওইখানে উনি রিজন বলতে যা বুঝাইছেন প্রত্যেকবারই কিন্তু উনার রিজন অন্য, আমরা নর্মালি রিজন বলতে যা বুঝি এটা না। তো কান্ট উনি উনার যে রিজন ওটা পড়ে নিয়ে একদিন, এটা নিয়ে উনি অনেক বেশি ভোকাল ছিলেন। আরেকটা জিনিস ওটা যে ওই এথিক, এপিস্টেমোলজি, পলিটিক্যাল ডিবেট, এই জিনিসগুলোর উপর অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন, যে না মানুষকে রেশনাল হইতে হবে এবং এই এথিক্যাল হইতে হবে। ওই যে রিজন উনার যেগুলো আছে ওগুলোর উপরে বেস করা, এপিস্টেমোলজির উপরে বেস করে তুমি তোমার জ্ঞানকে দাঁড়া করাবা। আর হইলো যে উনি দেকার্তে বা হিউমের মতো অনেক বেশি রেশনালিস্ট এবং এম্পিরিস্ট। আরেকটা জিনিস উনি বলছেন যেরকম রেশনাল ইন্ডিভিজুয়ালস উইল ইনহেরেন্টলি ফাইন্ড, তার এটা পড়ি আমি, এর মধ্যে লেখা আছে উইল ইনহেরেন্টলি ফাইন্ড রিজন। আচ্ছা, মানুষ যদি চিন্তাশীল হয় তাহলে উনি বলছে যে মানুষ তাহলে নিজের যে মোরাল অব্লিগেশন গুলা এগুলো অনেক বেশি নিজেরাই খুঁজে নেওয়ার চেষ্টা করবে। আরেকটা জিনিস উনি বলছে যে ওই যে উনি পারপিচুয়াল পিস যেটা বলছে, যে উনি বলছে মানুষ এই পারপিচুয়াল পিসটা অর্জন করতে পারবে কিসের মাধ্যমে, ইউনিভার্সাল ডেমোক্রেসি আর ইন্টারন্যাশনাল কোঅপারেশনের মাধ্যমে। ওই 6টা রুলস পারপিচুয়াল পিসের যদি ওই 6টা যেই
মূল কথা আছে ওগুলো যদি টুকটাক দেখো তাহলে উনি দেখবে যে উনি মেইনলি এই ইউনিভার্সাল ডেমোক্রেসি এবং ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যাজ এ হোল এই দুটো জিনিসের কথাই বলবে। আর আরেকটা জিনিস যেটা ওইটা হলো তোমার রিজন সম্পর্কিত, ওইটা ধরো ইয়া। এরপরে ধরো যদি আমি কান্টের তুমি এই পারপেচুয়াল পিস করলেই মোটামুটি তোমার ওনার লিবারেলিজমে ওনার ভূমিকা কি, এটা নিয়ে তোমরা একটু টুকটাক ধারণা পাওয়া যাবে। এরপরে ধরো সরেন কিয়ারকেগার্ডের কথা যদি বলি, খুব বেশি উনার কথা আলোচনা হয় না, কিন্তু ধরো তুমি যদি এক্সিস্টেন্সিয়ালিজমের কথা বলো তাহলে উনি ওয়ান অফ দি ফাউন্ডার। যদিও উনি ধরো 1800 আমার যদি ভুল না হয় 55-তে মারা গেছেন। আর ধরো তোমার এক্সিস্টেন্সিয়ালিজম অনেক পরে এসে প্রমিনেন্ট হয়েছে, কিন্তু ওনার লেখালেখা কিন্তু অনেক বেশি আগেই ছিল। প্রবলেম হয়েছে কি উনি ড্যানিশ ছিলেন, তো উনার লেখা টেখা ধরো উনি ওই 1844-46 এরকম টাইম উনি লিখে গেছেন, কিন্তু প্রবলেম হচ্ছে যে উনি ড্যানিশ ছিলেন, তো ওইটা অনুবাদ হয়ে ওয়ার্ল্ড ওয়াইড ছড়াইতে অনেক সময় লেগে গেছে। পাবলিশ হয়েছে অনেকগুলো, ধরো ওরা মারা গেছেন মানে ধরো 50-এ মারা গেছেন 55-তে, ধরো মারা যাওয়ার আগে পরে কিছু লেখা পাবলিশ হয়েছে। তো ঝামেলা হয়েছে যে উনি এই কারণে উনি অনেক বেশি প্রমিনেন্ট, তখন অনেক বেশি প্রমিনেন্ট হন, প্রমিনেন্ট হয়েছেন পরে, কিন্তু উনার কাজ কিন্তু উনি আগেই করে গেছে। তুমি যদি ওই অ্যাবস্ট্রাক্ট থট বলো, এক্সিস্টেন্সিয়ালিজম বলো, যাই বলো, এগুলো নিয়ে যদি পরবর্তীতে তুমি যা কিছু কাজ করো, এখানে সরেন কিয়ারকেগার্ডকে তোমার মাথায় রাখতে হবে, ওনার লেখাকে তোমার মোটামুটি করে আসতে হবে। আর তারপর ধরো তুমি যে এখন যে আমরা সাবজেক্টিভ অবজেক্টিভ ট্রুথ নিয়ে বলি, তারপরে তোমার এই সাবজেক্টিভ অবজেক্টিভ থিওলজিতে কতটুকু কাজ করবে না করবে এগুলো নিয়ে আমরা বলি, এই পুরো জিনিসটা কিন্তু কিয়ারকেগার্ড ধরো তোমার সে আরো 150 বছর আগে বলে আলোচনা করে এই জিনিসগুলো নিয়ে। তো তুমি যদি ধরো সাবজেক্টিভিটি অবজেক্টিভিটি নিয়েও কথা বলতে চাও, তাহলে তোমার কিয়ারকেগার্ড কাছে তোমার চাইতেই হবে, কারণ উনি ধরো আরো 150 বছর আগেই এইসব নিয়ে আলোচনা করে গেছে। আরেকটা হলো যে এইটার চার্চের মধ্যে যে একটা তোমার এরকম মিলমিশ মারামারি, এটা নিয়ে উনি অনেক বেশি ক্রিটিক্যাল ছিলেন। উনি বলছেন যে উনি অনেক বেশি এই জিনিসটা নিয়ে ফোকাস ছিলেন যে যে যার যার মতো থাকুক, বা তুমি যদি এন্টাঙ্গেলমেন্টের মধ্যে যাও জিনিসটা একটা সার্টেন রিজন থাকো, এরকম আর কি কথাবার্তা ছিল না মূলত। এরপরে ধরো তোমার জন লক তোমার মানে অবভিয়াসলি 32-তে জন্ম, আর 1632-তে জন্ম, আর 17 পরে মারা গেছে। তো ওই ফিলোসফার ছিল, আবার ধরো ফিজিসিস্ট ছিল, যাই হোক উনি প্রথম তোমার যে ব্ল্যাঙ্ক স্লেট এই ধারণাটা আছে, ওই উনি এটার নাম দিয়েছিল টাবুলা রাসা। টাবুলা রাসা বলতে উনি বুঝাইছে যে মানুষ জন্মগত ভাবে তোমার মাইন্ডটা আনফর্মড থাকে, তুমি বড় হওয়ার পরে যে আইডিয়া বা রুলস এগুলা তোমার মাথায় আস্তে 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 ডে বাই ডে, তুমি যখন মানে ছোট বাচ্চা জন্মগ্রহণ করো তখন তোমার মাথা একটা ব্ল্যাঙ্ক স্লেট হিসেবে থাকে। তো উনি এটা রেটোরিক্যালি উনি ইউজ করছেন যে আস্তে আস্তে এখানে বিভিন্ন লেখা হওয়ার মাধ্যমে তোমার সেট অফ থট ডেভেলপ। আরেকটা জিনিস উনি বলছে যে তুমি তোমার নিজের সেলফ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অনেক বেশি ফোকাস করবো তোমার নিজস্ব ইমোশন বা নিজস্ব বিহেভিয়ারের উপর। যদি তুমি তোমার তোমার নিজেকে আবিষ্কার করতে চাও, এটা সেলফকে বুঝতে চাও, তাহলে তোমার নিজের বিহেভিয়ার বা নিজের ইমোশন নিজেকে এটার উপর তোমার ফোকাস করতে হবে, এটা ইন্ট্রোস্পেকশনের দিকে যাইতে হবে। তো এগুলো কথাবার্তা কিন্তু পরে লিবারেলরা অনেক বুঝতে, তুমি যদি টুকটাক লিবারেল হইতে চাও, লিবারেলিজম বুঝতে চাও, তোমার যে লক আঙ্কেলের কাছে যাইতে হবে। আরেকটা জিনিস উনি মজার বলছে, এটা ধরো একদম আমি কি বলবো, ধরো মডার্নিজমের একদম কোর, যে তুমি যদি কোনো কিছুকে ট্রু বলতে চাও তাহলে এটা রিপিটেড টেস্টিং ক্যাপাবিলিটি থাকতে হবে। যে তুমি বললা যে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে এটা বারবার বারবার তোমার এরকম রিপিটেডলি টেস্ট করলেও তুমি এটাকে ট্রু পাবে, এরকম একটা বৈশিষ্ট্য এটা থাকতে হবে। তুমি যদি কোনো আইডিওলজিও বলবো, কোনো তত্ত্বও দাও, যাই কিছুই দাও, তুমি পুরো জিনিসটা এরকম হইতে হবে যেটাকে রিপিটেড টেস্টিবিলিটি যদি আমি বলি, মানে তুমি রিপিটেডলি এটাকে টেস্ট করে সত্য হবে, এরকম একটা বৈশিষ্ট্য এটা থাকতে হবে। ধরো আরেকজনের কথা যদি বলি, এরকম আমি জিনিসগুলা সালগুলা ক্রোনোলজিক্যালি বলতেছি না, এর জন্য আমি সরি। জিনিসটা ক্রোনোলজিক্যালি সাজানোর সময়টা আমি আসলে আমার দোষই পাইনি। আরেকজনের কথা যদি এরকম বলি, রিয়েলিস্ট, উনি হলো নিকোলো ম্যাকিয়াভেলি। সে কিন্তু আরো আগে, ধরো তোমার ওই 1527-এ মারা গেছে, বেশি দিন বাঁচেনও নাই। উনি হয়তো 1468 বা 9-এ উনার জন্ম, 1468 বা 1469 হবে, 1469-এ উনার জন্ম, আর 1527-এ উনি মারা যান। তো এত ভয়ঙ্কর বস মানুষ। তুমি কি বলছেন যে তুমি যদি স্টেট পরিচালনা করতে যাও তাহলে তোমাকে শিয়ালের মতো ধরতে হইতে হবে, কানিং হইতে হবে, আবার ধরো তোমাকে অপর দিকে সাহসীও হইতে হবে। আবার ধরো উনি তো এমপিরিসিস্ট ছিলেন, এক্সপিরিয়েন্স আর হিস্টোরিক্যাল ফ্যাক্টরের উপরে দাঁড়ায় উনি উনার সব কথাবার্তা বলতেন, এবং এগুলোর উপর উনার বিলিফ সিস্টেম দ্বারা করেছেন। উনি আবার ধরো ইফেক্টিভ রুলারশিপ বলতে আমরা এখন যেটা বুঝি, রিয়েলিস্ট ইফেক্টিভ রুলারশিপ, এটা ধরো ফাউন্ডিং ফাদার তোমাকে ম্যাকিয়াভেলি কি বলতে হবে। আরেকটা জিনিস উনি যে তুমি যদি পাওয়ার রিটেইন করতে চাও বা তুমি যদি তোমার ক্ষমতা ধরে রাখতে চাও, তাহলে এইটার জন্য উনি যে কোনো পর্যায় পর্যন্ত তোমাকে যাইতে হবে। যে তুমি
মার্ডার, অপারেশন, ডিসিট যাই বলো, তুমি যা কিছু চাও, কিন্তু তোমাকে যদি তুমি রুলারশিপ তোমার হাতে রাখতে চাও, তাইলে তোমার অবশ্যই যে কোনো পর্যায় পর্যন্ত নামতে হবে। আরেকটা জিনিস উনি বলছে যে তুমি যদি চাও যে ক্ষমতা ধরে রাখার জন্য লাভ আর ফিয়ারের মধ্যে যে কোনো একটাকে বাইছা নিতে, তাহলে উনি বলছে যে পরেরটা ফিয়ার অনেক বেশি তোমার কার্যকর ম্যাকিয়াভেলির মধ্যে। যে তুমি যদি কি বলবো ক্ষমতা ধরে রাখতে চাও, তাহলে ফিয়ারের তুমি ইউজ করো, তাহলে তুমি অনেক বেশি ক্ষমতা ধরে রাখতে সফল হবে। আরেকটা জিনিস বলছে যে অ্যাম্বিশন, কম্পিটিশন, ওয়ার, এগুলো হলো হিউম্যান নেচারের একটা একদম ধরো ইনএভিটেবল পার্ট। উনি বলছে মানুষ কম্পিটিশন করবেই, মানুষের অ্যাম্বিশন থাকবেই, মানুষ যুদ্ধ করবেই। এর জন্যই মানুষ যে বারবার রিয়েলিস্ট হয়ে যেতে চায় ম্যাকিয়াভেলির মতো। এটা একবার ম্যাকিয়াভেলি। কার্ল মার্কসের কথা না বলি, একদম সবাই জানো, ক্লাস সিস্টেমের কথা উনি বলছে। ক্যাপিটালিজমকে উনি প্রোডাকশনের একটা হাতিয়ার বলছে, যেটা দিয়ে তুমি সাপ্রেস করতে পারবা, অপ্রেস করতে পারবা মানুষকে। হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজমের কথা উনি বলছে, যে যেখানে উনি কি বলবো যে এই আগে একবার বলে আসছিলাম আচারিয়া সাহেবের কথার সময়, ওনারা বলছেন যে এইটা পোভার্টি বা ইনিকুয়ালিটির একটা সোর্স। তুমি যেই তোমার যেই ইন্ডিভিজুয়ালিজমের কথা বলতেছো, বা তুমি যে ফ্রি ট্রেডের কথা বলতেছো, এগুলো তো মার্কস নিয়ে খুব বেশি কিছু বলার, এটা ধরো কম বেশি সবাই টুকটাক জানে। এরপরে যদি একজনের কথা বলি, জন স্টুয়ার্ট মিলের কথা বলবো। জন স্টুয়ার্ট মিল উনিও ধরো এরকম তোমার এই 1806 থেকে 1873 মারা গেছেন। সোশ্যাল জাস্টিসের কথা বলছেন, অ্যান্টি পভার্টির জন্য হিউম্যান রাইটস মুভমেন্ট হওয়া উচিত, এগুলো উনি বলতেন। ফ্রি স্পিচের কথা বলতেন জন স্টুয়ার্ট মিল। ফ্রি ডিসকোর্স ইজ নেসেসারি ফর সোশ্যাল এন্ড ইন্টেলেকচুয়াল প্রোগ্রেস, এটা উনি বলছেন। তারপর ধরো আরেকটা জিনিস কি বলবো, উনি এরকম একটা কথা বলে গেছিলেন যে তুমি যদি হিস্ট্রি বুঝতে চাও, তাহলে দেখবা যে এইটা হইলো লিবার্টি আর অথরিটির একটা স্ট্রাগল। জন স্টুয়ার্ট মিলের মতে রিফ্লেক্ট সোসাইটি, ধরো এখানে আমি একটা লেখা আছে আমার কাছে এরকম যে ডিটারমাইন দ্যাট মোস্ট অফ হিস্ট্রি ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ এ স্ট্রাগল বিটুইন লিবার্টি অ্যান্ড অথরিটি, and that limits must be placed on rulership such that it reflects society's wishes. সোসাইটি যা চাইতেছে ওইটাই আসলে আলটিমেটলি হইতেছে, কিন্তু এটা একটা স্ট্রাগল হইলো তোমার লিবার্টি আর অথরিটি। আরেকটা জিনিস উনি বলছে যে পলিটিক্যাল লিবার্টি যদি তুমি বাঁচাইতে চাও, তাহলে কনস্টিটিউশনাল একটা চেক দরকার, যে তোমার কনস্টিটিউশন দিয়ে তোমার জিনিসগুলোকে বর্ডার লাইন থাকা উচিত, যে কি কতটুকু পর্যন্ত তুমি কাজ করতে পারবা, কতটুকু পর্যন্ত কাটতে পারবা, কত দূর পর্যন্ত তোমার ফ্রি স্পিচ থাকা উচিত, বা ইন্ডিভিজুয়ালিজম কত দূর পর্যন্ত প্র্যাকটিস করতে পারবা, তুমি এটা থাকা উচিত। তুমি ফ্রি স্পিচের কথা বলছেন, সাথে সাথে উনি কনস্টিটিউশনাল চেকের কথা বলছেন, যে দুইটারই একটা চেক এন্ড ব্যালেন্স হওয়া উচিত। এরপর ধরো তোমার যদি আরেকটা কথা বলবো, রুশোর কথা যদি বলি, রুশো কি বলছে যে ম্যান ওয়াজ অ্যাট হিজ বেস্ট ইন এ প্রিমিটিভ স্টেট, suspended between brute animalistic urges on one end of the spectrum and decadence of civilization on the other, and therefore uncorrupted in his moral. এটা যদি মাথায় রাখো। তারপর উনি স্টেট অফ নেচারের কথা বলছেন, তারপর ধরো সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলছেন। তো তুমি যদি সোসাইটি বুঝো বা রিয়েলিজম টুকটাক বুঝতে যাও, ওই যে ইয়াদের মতো ধরো হবসিয়ান যেটা, তাহলে পুরো জিনিসটা যদি তোমার মাথা রাখতে চাও, তাহলে ধরো তুমি রুশো ডিটেইল বলি না 9টা বেজে গেছে, এইটা ধরো তুমি রুশোর কাছ থেকে টুকটাক পাবা, আওয়াজকে ছেড়ে পেলেও কম তোমাকে। আর একজন আমার ভাল লাগে অনেক বেশি, কেন ভাল লাগে, কারণ কথাবার্তা ভালো লাগে, আমার মনে হয় ওনার কথা বলা উচিত, এর জন্য বলছি। ধরো তোমার উনি অনেক বেশি প্রমিনেন্ট ইন্টারন্যাশনাল রিলেশনস এরকমও না, বা উনি খুব বেশি লিখতেন এরকমও না, ছাপা হয়েছে ওনার লেখা এরকমও না, মানে প্রমিনেন্ট না, কিন্তু আমার মনে হচ্ছে ওনার কথা বলা উচিত। লুডভিগ উইটগেনস্টাইন উনি বলছেন যে তোমার ধরো ওই তোমার যে কনসেপচুয়াল কনফিউশন কাজ করে, এগুলো মোস্টলি তোমার আগের থেকে তোমার মাথায় ল্যাঙ্গুয়েজের জন্য তুমি এটার মিনিং তুমি বাই করো তোমার আগের থেকে মাথার মধ্যে যে মিনিং গুলো আছে ওগুলা দিয়ে। তাহলে উনি বলছে যে তুমি কখনোই খুব বেশি বুঝতেছো বা তোমার ভিতরে জ্ঞানগুলো যেই ল্যাঙ্গুয়েজে আছে, এগুলো কালচারালি বা সোশ্যালি আগে থেকেই কনস্ট্রাক্ট। এর জন্য তুমি যখন কিছু চিন্তা করতে যাও, তুমি যেই ভাষাটা দিয়ে এটা নিতেছো এবং ভিতরে যে ভাষায় চিন্তা করতেছো, পুরো ভাষাটাই আগের থেকে তোমার ভিতরে কনস্ট্রাক্ট। এর জন্য তুমি কখনই কোনো ফ্রিলি, আমরা যে চিন্তা করি অনেক ফ্রিলি, আমরা অনেক কিছু বলে ফেলবো, করতে ফেলবো, চিন্তা করে ফেলবো, এই জিনিসটা সবসময় খুব বেশি পসিবল হয়। তো এই ধরো যদি অ্যাজ এ হোল 1919 এর আগে ইন্টারন্যাশনাল রিলেশনস এর থিওরিটা কিরকম ছিল, কেন পড়া উচিত, এটা যদি শেষ করি, মনে হয় অনেক বেশি ভাই। হয়ে গেছে। হ্যাঁ, এই কথা বলো। নাকি আর আগাবেন? বুঝি নাই। বলছি আজকে কি এই পর্যন্ত? হ্যাঁ, মনে হয় এই পর্যন্ত রাখলেই ভালো হবে।
রেসপন্স খুবই কম, বিরক্ত হয়ে যেত তখন আর চলে যেত। একটা question ছিল এখানে যারা ভাই। থিওরি পড়তেছে, হ্যাঁ হ্যাঁ, কেউ বলতে নিছিল না। তো ভাই পলিটিক্যাল থিওরি এবং আয়ার থিওরির মধ্যে মানে বেসিক পার্থক্যটা কি? মানে আমরা সাধারণত জানি যে পলিটিক্যাল থিওরির সাথে আয়ার থিওরির প্রায় বেশ মানে মিলা যায়, এর মধ্যে বেসিক পার্থক্যটা যদি বলতে, পলিটিক্যাল থিওরি এবং আয়ার থিওরি। বলো ভাই, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বা হিস্ট্রি অফ পলিটিক্যাল থট, ওইটা পড়লেও দেখবা যে এইখানে তোমার যখন তুমি উদাহরণ গুলা দিতেছো বা তত্ত্বায়ন গুলা করতেছো, তখন তুমি আন্তর্জাতিক সম্পর্কর অ্যাক্টর গুলাকে মাথায় রাখতেছো। আর যখন তুমি পলিটিক্যাল থিওরি নিয়ে কথা বলতেছো, মোটামুটি কাছাকাছি জিনিসই তুমি ওই কি বলবো কি বলবো পলিটিক্যাল যে অ্যাক্টর গুলা, রাজনৈতিক দল, যেই তোমার গভর্নমেন্টাল অর্গানাইজেশন গুলো আছে, এগুলোকে মাথায় রেখে বলছো। ওইরকম খুব বেশি পার্থক্য আমার জানা মতে। তুমি নর্মেটিভ নিয়ে কি বলতেছিলে ওইটা খুব এই বিষয়টা আমি ক্লাসে বলছিলাম, বুঝি নাই তো সেজন্য মানে আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করলাম যে মানে জিনিসটা কি, নর্মেটিভ মানে থিওরিটা কি পার্থক্য? মানে তিনটা থিওরি তো পড়ছি, মানে হিস্টোরিক্যাল থিওরি একটা, সাইন্টিফিক থিওরি একটা, ভ্যালু। একটা নর্মেটিভ থিওরি, এই তিনটা। মানে তুমি জানতে চাইছো স্পেকুলেটিভ থিওরি, নর্মেটিভ থিওরি, এগুলো পার্থক্য। আমি এই জিনিসটা জানতে চাচ্ছি, নর্মেটিভ থিওরিটা যদি বলতেন, নর্মেটিভ বা স্পেকুলেটিভ জিনিসটা। হ্যাঁ আচ্ছা, নর্মেটিভ ধরো তোমার হলো যে ভ্যালু বেস, যে তোমার ভ্যালু সিস্টেম কিরকম হওয়া উচিত, তোমার নর্মস কিরকম হওয়া উচিত, এবং এগুলাকে মাথায় রেখে তুমি যখন আগাবা। যে ভ্যালু বেস মানে ধরো, মানে এক কথায় কেমনে বলবো, ধরো পুরোনো একটা থিওরি, ধরো ইউনিভার্সালি নর্মস কিরকম হওয়া উচিত। তোমার সাথে আমার আন্তর্জাতিক যখন তুমি কোনো আহ, আইন প্রণয়ন করতে যাবো বা কিছু করতে যাবো, তখন তোমার ওই কি বলবো আহ, তো ওই জায়গাগুলোর ইনস্টিটিউশনাল তোমার কোনো প্রিজাম্পশন আছে নাকি নর্ম বেস, বা তোমার ওইখানে তোমার ভ্যালু সিস্টেমটা ওইখানে কি, এগুলোকে মাথায় রেখে যখন তুমি কাজ করতে যাবো, ওইটা হলো তোমার নর্মেটিভ হবে। আর স্পেকুলেটিভ হবে যে তুমি অবজারভেশন বেস যখন না কইরা একটা এক্সপিরিয়েন্স বা কি বলবো ইনকনক্লুসিভ ফ্যাক্টের উপরে দাঁড়ায় তুমি কোনো কিছু করতে যাবা, এটা তো তোমার স্পেকুলেটিভ থিওরি হয়ে যাবে। এরকম তুমি আরেকটা থিওরি ডেসক্রিপটিভ থিওরি পাবা, যেগুলো ধরো যে তোমার সব স্পেকুলেটিভ হলো যে তুমি একটা তো হলো তোমার ডেসক্রিপটিভ, যে তোমার তোমার হাতে লিবারালিজম আছে, তোমার হাতে রিয়েলিজম আছে, তোমার কাছে কিছু তত্ত্ব আছে যে এই ঘটনা এইভাবে ঘটে। কিন্তু তুমি যখন চিন্তা করবা, ধরো তুমি ডিকনস্ট্রাক্ট করতেছো কিছু, তো তখন তো তোমার হাতে সার্টেইন সেট অফ থট আছে, কিন্তু খুব বেশি এক্সপেরিয়েন্স তো তোমার হাতে নাই। যে যদি মানুষ তোমার ল্যাঙ্গুয়েজ ইউজ আমরা এখন যেভাবে করি এইভাবে না করে, মানুষ যদি ল্যাঙ্গুয়েজ ইউজ ধরো কিভাবে বলবো মানে আমরা যদি বাইনারি 10 বেজে আমরা হিসাব করি, এভাবে না করে 16 বেজে আমরা হিসাব করতাম, তাইলে ইকোনমিক সেক্টরটা কিভাবে কাজ করতো, এটার উপর তুমি একটা স্পেকুলেশন দিতে পারো। কিন্তু এটার উপরে তো তোমার সার্টিন কোনো ফ্যাক্ট নাই তোমার হাতে। তো তুমি যখন ইনফ্যাক্চুয়াল কোনো ইস্যুর উপরে দাঁড়া করা, তোমার নিজস্ব জাস্ট থট প্রসেসের উপরে দাঁড়া করা তুমি কোনো কিছু ব্যাখ্যা করতে যাবা, জিনিসটা স্পেকুলেটিভ হয়ে যাবে। আর নর্মেটিভ হলো ভ্যালু সিস্টেমের উপরে দাঁড়া কথা বলবো। আর ডেসক্রিপটিভ হলো বাকি সব, যে মডেল কিছু কন্ডিশন তোমার হাতে আছে, যেগুলো তুমি আগে টেস্ট হয়েছে, এগুলোর উপরে বেস করে নতুন কিছু দিতে, এগুলো নিয়ে তুমি যখন কাজ টাজ করবে, সেটা তোমাকে ডেসক্রিপটিভ জিনিস। জি ভাই, থ্যাংক ইউ। আমার অনেক ক্লিয়ার হয়। অন্য কেউ যদি কিছু জিজ্ঞেস করো, তুমি একদিন দিলে আমার সাথে নর্মেটিভ থিওরি নিয়েই বলছো, মানে এরা একটা থিওরি পুরা। আর কেউ এই যে মোর্শেদ ভাই থাকলে সুন্দর। হ্যালো ভাই, আমার একটা জানার ছিল। কি বলেন রথীন্দ্রনাথ স্যার? ভাই আমরা যে 1919 এর পর রিয়ালিজম এবং লিবারালিজমের মধ্যে একটা ডিবেট করি আমরা, সাধারণত তাদের মধ্যে ছিল কিনা জানি না। তো 1919 এর পূর্বে যে আমরা চারটে দেখলাম, সোশ্যালিজম, তারপর লিবারালিজম, তারপর আরেকটা হচ্ছে কি কি যেন চারটে দেখলাম, তাদের মধ্যে ওই সময় ডিবেট ছিল কিনা? ন্যাশনালিজম আর ছিল ওই সায়েন্টিফিক রেসিজম। তাদের মধ্যে কোনো ডিবেট ছিল কিনা? না না না, একাডেমিক্যালি আমি কোনো ডিবেট পাইনি, যদি থাকে সেটা আমি জানি না। মানে আমি যতটুকু টুকটাক পড়াশোনা করছি, আমি একাডেমিক্যালি কোনো ডিবেট এদের মধ্যে পাইনি। তারা মানে নিজেদের মতো দিয়ে গেছেন আর কি, মতামত বা তথ্য, এটাই আর কি। হ্যাঁ, একজন আরেকজনকে ডিফাই করছে। ধর তোর রেনে দেকার্তে যা বলছে, পরে এসে হয়তো হিউম বলতেছে না ঠিক আছে, ও যা বলছে ওগুলাই ঠিক, বা একজন আরেকজন ডিফাই করতেছে। কিন্তু পজিটিভিস্ট পোস্ট পজিটিভিস্ট একটা ডিবেট, বা এর আগে ওই যে আয়ারে যে 4টা ডিবেট,
এরকম একদম ফিলোসফিক্যালি খুব বড় ডিবেট আমি পাই না। পড়াশোনা কমতি হইতে পারে না, আমি পাইনি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ রথীন্দ্রনাথ স্যার। আর কেউ কিছু? বল ভাই। হুম। সময় কিন্তু প্রায় শেষ। এরপরে কি আর একটা কন্টিনিউ করবেন নাকি এইখানে বিসমিল্লাহ করবেন? না, এখানে শেষ করি। মানে আমার মনে হয় যা বলার অতটুকু টুকটাক বলবো। খাওয়া দাওয়া হয়েছে রাতে? হ্যাঁ হ্যাঁ, না আমি ওই বাইরে ছিলাম, আইসেই আমি বসলাম আর কি। ভাই তাহলে কিন্তু এরপরে যে 19 কথা কাইটা আপনি এটা বেস্ট পয়েন্ট দিয়ে আমাদের এই থিওরিটিক্যাল মানে ডিসকোর্স আমার মনে হয় কথা কাইটা আসতেছে, অন্য কেউ কি শুনতেছে? একটা প্ল্যাটফর্ম হয়ে গেল। না, কথাগুলো কেটে আসছে, বুঝা যাচ্ছে না। theoretical development আমার মনে হয় যে যদি তোমার কথা কাইটা আসতেছে, কথা বুঝা যেতেছে না। ভাই শোনা যাচ্ছে? না, কেউ শুনতেছে না। হয়তো নেটওয়ার্ক প্রবলেম মনে হয় সেই জন্য। হ্যাঁ ভাই, হ্যাঁ বল, কই চলে গেল? ভাই আমি আমার পরিচয়টা দেই ভাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা ভালো কথা বলছো। জি ভাই, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত, 48 ব্যাচ, নির্মল সুরক্ষণ হলে থাকে, আর ডিস্ট্রিক্ট হলো মুন্সিগঞ্জ। 48 ব্যাচ। 48 তোমাদের রানিং চলে ফার্স্ট ইয়ার কি? 49 আমি 49 নয়। হ্যাঁ 49 চলতেছে, মানে আজকে একটু দেখানো হয় না। অনেকগুলো ব্যাচ চলে। এই বাচ্চা কাচ্চা দেখলেই ভালো লাগে, কত বছর ক্যাম্পাসে থাকবে। আর ভাই কি বদি চলে আসছে? হ্যাঁ হ্যাঁ বল, এখন ভাই বল। বলতেছিলাম যে যেহেতু এই আজকের সেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য যে যারা স্টুডেন্ট যারা আছে এখানে, বিশেষ করে ওরা এখন সেকেন্ড ইয়ার, ওরা থিওরি পড়তেছে, তো এই ডিসিপ্লিনটার একটা যে মানে ব্যাকগ্রাউন্ড তৈরি হওয়ার পিছনে যে প্ল্যাটফর্মের জায়গাটা তা আপনি ক্লিয়ার করে দিলেন। তো এই প্ল্যাটফর্ম থেকে সামনে যে ইভলিউশনটা হয়েছে থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা মনে হয় আপনাকে আবার পাবো সামনের মাসে এই এই জিনিসটা আচ্ছা, ওইটা কন্টিনিউ করার জন্য। আলোচনা কি করবো। বলেন আপনি? হ্যাঁ ওইটা পরে একদিন ডেট ফিক্স করা যাবে। সামনে বিজয়ের মাস, সামনের মাসে আপনাকে পাইতেছি এইটাই। একটা মনে হয় প্রশ্ন ছিল, কিছু কিছু জিনিস মানে সবসময় থিওরির মজাটা হলো কি, থিওরি দিয়া প্রেডিক্ট করার চেয়েও মানুষ অনেক বেশি পুরাতন জিনিস বুঝতে চায়, যাতে সামনের জিনিস হালকা পাতলা বুঝতে, মানে কোন একটা থিওরি অনেক সবকিছু প্রেডিক্ট করতে পারবে বিষয়টা এরকম না। যে রিয়েলিজম কিন্তু 89 ভাঙে গেছে, সোভিয়েত ইউনিয়ন পতনের সাথে সাথে কিন্তু বোঝা গেছে না রিয়েলিজম নিওরিয়ালিজম যে স্ট্রাকচারের কথা বলতে, এটা কাজ করে না। কিন্তু এখন পর্যন্ত কিন্তু লিবারালিজম অনেক স্ট্রং ফোর্স হিসেবে কাজ করতেছে। ক্যাপিটালিজম যদি বলি, এটা কাজ করতেছে। কলোনিয়ালিজম ভাঙে গেছে, কিন্তু সাম সর্ট অফ নিউ ফর্ম নিও কলোনিয়ালিজম হিসেবে ফিরে আসছে। তো এখন যদি নতুন নিও কলোনিয়ালিজম নিয়েও আমরা কথা বলি, তাহলে কিন্তু আগের কলোনিয়ালিজমে কি ছিল এটা মাথায় থাকলে অনেক বেশি সুবিধা হবে বুঝতে, যে আসলে নতুন কি ঘটতেছে। এইটাই থিওরি পড়ার লাভ, যে খুব বেশি নতুন জিনিস প্রেডিক্ট করতে পারবো না, কিন্তু একদম নতুন মানে পুরোপুরি নতুন কিছু সামনে আসলে আবার একদম মানে নতুন কিছু সামনে আসবে এরকম হওয়ার চান্স হচ্ছে না। কারণ এই ঘুরা ফিরা হয় কি একই জিনিসই সামনে আসবে। যে তুমি কলোনিয়ালিজম একটা নতুন একটা ফর্ম আসছে তোমাকে নিও কলোনিয়ালিজম হিসেবে, তুমি যদি পুরাতন কনসেপ্টে মাথায় না থাকতো, ক্যাপিটালিজম নিও কলোনিয়ালিজম কোনো কিছু যদি মাথায় না থাকতো, তুমি তাহলে এখন আকাশ থেকে পড়তা আর দলে দলে চায়নার ইনভেস্টমেন্ট ফার্মের কাছে গিয়া ধর্ণা দিতে, ভাই প্লিজ আমাদের এখানে ইনভেস্টমেন্ট করেন, আমাদের এখানে ইনভেস্টমেন্ট করেন। কিন্তু তোমার কাছে যেহেতু প্রুফ আছে যে অস্ত্র দিয়ে আগে একবার আমাদের বন্দি করতেছে, তার মানে এই বড় একটা সেট অফ থটটা কাজে লাগাইছে যে আমাদের এখানে এই যেমন শ্রীলঙ্কায় যেটা করছে, বা আরো যে মরিশাস না কই জানি আবার দেখলাম এরকম, যেরকম জায়গায় জায়গায় গিয়ে এরকম ইনভেস্ট করতেছে। আফ্রিকা তো পুরোটাই ইনভেস্ট করার পরে হেভি ইনভেস্টমেন্ট, ঋণ শোধ দিতে পারতেছে না, এগেনস্টে কি তুমি ওখানে তোমার আর্মি প্যারামিলিটারি ডিপ্লয় করতেছো, তুমি ওখানে তোমার নিজস্ব টেরিটরির মতো বানায়। এই যে জিনিসগুলো হইতেছে, এটা তুমি তো বুঝতে পারতেছো যে এইটাও একটা কলোনিয়ালিজমের একটা নতুন রুল। নতুন কি